তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মানে কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলতে কি বোঝায়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলতে বোঝায় হচ্ছে আমাদের, সাপোজ আমরা technopark.com.bd তে ঢুকলাম, অথবা আমরা facebook.com.bd তে ঢুকলাম। এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমরা HTML CSS এর পাশাপাশি এটার ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য অথবা ব্যাক এন্ড ডিজাইন করার জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সেম জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে, ফ্রন্ট এন্ড ডিজাইনটা আছে, এই ফ্রন্ট এন্ড ডিজাইনটা করা হয়। আর এই জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা আপনার ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু আছে, ওগুলো হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যখন একটা পেজ লোড নেবেন, বাট এখানে যখন এই যে আমি ফেসবুকটা লোড নিলাম, ফেসবুকটা আগে পিএইচপিতে বা ইতে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা ছিল, পিএইচপিতে করা ছিল। তো বাট এখন এই ফেসবুকটা এখন জাভাস্ক্রিপ্টে করা। তো আমি যখন এই যে জাভাস্ক্রিপ্টে এই পেজটা এখানে সাপোজ লগ ইনে দিলাম, আমি লগ ইনে দেওয়ার পরে আমার এখানে লগ ইন পেজটা চলে আসলো। অথবা আমি যদি এখানে ক্রিয়েট একটা অ্যাকাউন্টে যাই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আমার এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। আমি যখন সাইন আপ দিলাম, আমার এই পেজটা কিন্তু লোড নিল না। লোড না নিয়েই আমাকে ইররগুলো দেখালো যে এই পেজগুলো আমাকে কি করতে হবে, আমাকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আমাকে নেক্সট স্টেপে যেতে দিবে। তার আগে নেক্সট স্টেপে আমাকে যেতে দিবে না। কেন? কারণ এখানে কেন রিলোড নিল না? কারণ রিলোড নিল না এই কারণে, যখনই আমার ফেসবুকটা আমি আমার এই ব্রাউজারে আমি লগ ভিজিট করছি, যখনই আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, সাথে সাথে কি করলো, এই ব্রাউজারে এই ওয়েবসাইটটা ক্যাচ, আমার ক্যাচ আছে বা ব্রাউজারে এই পুরো পেজটা যতগুলো আমার ফাংশন আছে বা যত কিছু আছে, এই পেজে যতগুলো আমার এলিমেন্টস আছে, প্রত্যেকটা এলিমেন্টস আমার এই ব্রাউজারে লোড করে নিল। সেটাই হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। এখন এই কারণে আমি যখনই এই পেজটা আমি সাইন আপ দিব, তখন আমার পুরো এই পেজটা পুরোটা লোড না নিয়ে, যেহেতু এই পেজটা আমার সম্পূর্ণ ইনফরমেশনটা আমার ব্রাউজারে লোড নেওয়া আছে, সেই কারণে কি করতেছে, নেক্সট টাইম আমার এই ব্রাউজারটা লোড না নিয়ে আমার সাথে সাথে কি করতেছে, আমার ইররগুলো আমাকে শো করতেছে। আমি যদি এখানে যে কোনো একটা নাম দিই, তারপরে আবার লোড নিয়ে আমার সেকেন্ড অপশনটা আমার কাছে শো করতেছে না। তোমার এখানে সারনেমও দিতে হবে। আস্তে আস্তে প্রত্যেকটা ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে আমি এখানে দিতে পারবো না। এই যে এখানে বলতে স্প্লিট এন্টার, আমি এখানে নাম্বার কিন্তু দিছি, তারপরে আমাকে নতুন আরেকটা নাম ইরর আসছে। প্রথমে ইরর ছিল আমার হচ্ছে যে আমার এখানে ফোন নাম্বার নাই। যখনই আমি একটা ফোন নাম্বার দিলাম, তখন কি ইরর আসছে যে একটা ভ্যালিড ফোন নাম্বার বা একটা ভ্যালিড মেল দিতে হবে। তো এই ইররগুলো আসতেছে কিভাবে? আমার এই ইররগুলো কিন্তু আমার সার্ভার থেকে শো করতেছে না, এই ইররগুলো শো করতেছে আমার ব্রাউজার থেকে। কেননা এই হোম পেজ যে আছে, এই হোম পেজ পুরোটা আমার ব্রাউজারে লোড করে নিয়েছে। এখন এই হোম পেজটা লোড করে নেওয়ার পরে আমি এই হোম পেজটা এখন আমার যে কোনো কিছুর জন্য আমার নতুন করে রিফ্রেশ এখানে নিতে হচ্ছে না। তো এই জিনিসটাই হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। এখন ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার যদি এটা ব্রাউজার সাইড না হয়ে সার্ভার সাইড হতো, তাহলে আমার প্রত্যেকটা, আমি এখানে সাইন আপ দিলে প্রত্যেকটা এররের জন্য আমার এই পুরো পেজটা আবার লোড নিতে হতো, এবং আমার পুরো এখানে যে পুরো সবগুলো ফিল্ড আছে, প্রত্যেকটা ফিল্ড এক একবার করে লোড নিতে, তো আমার লোডিং স্পিডটা অনেক বেড়ে যেত। তো ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজের সুবিধাই হচ্ছে যে আমার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা, যেন আমার ওয়েবসাইটটা ইজিলি আমার ক্লায়েন্টদের কাছে আমি ইজিলি ইউজ করতে পারি, বা যখনই আমার ওয়েবসাইটে ভিজিট করবে যেন ইজিলি লোড নিতে পারে। তো আমার এই যে এখানে ইজিলি একদম লাইট ওয়েটের কিন্তু আমার কাজগুলো করতেছে। আমি যখন সাইন আপ দিচ্ছি, আমার কোনো লোড না নিয়ে সাথে সাথে আমার ইররগুলো দেখাচ্ছে। বা আমি যদি এখানে একটা ভ্যালিড কাজ করি, ইমেল ভ্যালিড নাম্বার দিই, বা আমি আমার যদি আমার ফিল্ডটা ফিল আপ করে দিই, সাপোজ আমি যদি আমার ফিল্ডটা ফিল আপ করে দিই, তাহলে কিন্তু আমার ইরোরটা নেক্সট স্টেপে চলে যাচ্ছে, আমার নেক্সট স্টেপে কাজ করতেছি, তো আমার কিন্তু ইনস্ট্যান্ট আমার রেজাল্টটা পাচ্ছি। এইটাই হচ্ছে আমার ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজের সুবিধা। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করতে পারি সেই জিনিসটাই দেখব। তো জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমি কি করতে হবে, প্রথমে আমার জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য, একটা মিনিট জাস্ট ওয়েট, আমরা নতুন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিই। আমার জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমার সেম ভাবে যে আমরা আগে index.html যে ফাইলে আমরা কাজ করতাম আমাদের এইচটিএমএল এর জন্য, আচ্ছা আমার ফাইল নেমটা চেঞ্জ করে নিই।
ইনডেক্স সেম ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা index.html ফাইলে আমরা কাজ করতে পারবো, কারণ আমরা জাভাস্ক্রিপ্টটা কোথায় ইমপ্লিমেন্ট করব, জাভাস্ক্রিপ্ট আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমাদের কোথায়, আমাদের HTML ফাইলের ভিতরে। আমরা যখন HTMLটা লিখব, HTMLটার মধ্যেই আমাদের কি হচ্ছে, আমাদের HTMLটার মধ্যেই আমাদের জাভাস্ক্রিপ্ট যেখানে যেখানে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ওই জায়গাগুলোতেই আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কয়েকভাবে আমি জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করতে পারি, দেখা যাচ্ছে অনেক ছোট না, এই যে কয়ভাবে আমি আমার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যেমন যখন সিএসএস এ কাজ করছি তখন আমরা অবশ্যই দেখছি যে অবশ্যই স্মরণ আছে, আমরা সিএসএস আমাদের একটা এইচটিএমএল ফাইলে তিনভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইনলাইন। তিনভাবে আমরা সিএসএস অ্যাড করছি, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস। সেম ভাবে আমরা জাভাস্ক্রিপ্টও তিনভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এবং ইনলাইন জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্টগুলা কিভাবে কাজ করে বা ইনলাইন সিএসএস, ইনলাইন জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল জাভাস্ক্রিপ্টগুলা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করছি তখন আমরা কি করছি, আমরা একটা ট্যাগের ভিতরে সিএসএস ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমরা আইডি কল করে বা ক্লাস কল করে আমরা এই ট্যাগটাকে ধরে ওটার উপর আমরা সিএসএস ইমপ্লিমেন্ট করছি, হয় আমরা হেডারের ভিতরে করছি অথবা আমরা এক্সটার্নাল একটা সিএসএস ফাইল ক্রিয়েট করছি। সেম ভাবে আমাদের কি করতে হবে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের যে ডকুমেন্ট ফাইলটা থাকবে ডকুমেন্টের একদম বডির উপরে অথবা ডকুমেন্টের একদম শেষে আমাদের জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের হেডার অংশে আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করি তাও কাজ করবে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমাদের বডির একদম, আমাদের ফাইলের একদম শেষে, আমাদের বডির একদম উপরে, ইমিডিয়েট উপরে আমাদের জাভাস্ক্রিপ্টগুলো ইমপ্লিমেন্ট করা। কারণ আমার পুরো ফাইলগুলো রিড করার পরে আমার জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো থাকবে ওই কোডগুলো আমার রিড হবে। তো এই কারণে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে কি দিয়ে, আমাদের script স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের কি করতে হবে, আরে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টগুলো লিখতে হবে। আমি স্ক্রিপ্ট ট্যাব নিয়ে নিলাম, আমরা যেভাবে সেম ওয়েতে যেভাবে আমরা ইতে কাজ করছি, সিএসএস এ কাজ করছি, সেম ভাবে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন যদি আমি আমার এই ফাইলটা রান দিই, এখানে জাস্ট আমার কি দেখাচ্ছে, আমার যে প্যারাগ্রাফ টেক্সটটা আছে এই প্যারাগ্রাফ টেক্সটটা দেখাচ্ছে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে কয়েকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে গেলে আমি যখন একটা ফাইল এখানে লিখতেছি, সাপোজ আমি এখানে প্যারাগ্রাফ এই জিনিসটা লিখলাম, এখন আমার এই জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে, আমি বললাম যে আমি স্ক্রিপ্টের ভিতরে আমার জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমিও এখানে দেখি প্যারাগ্রাফ এই লেখাটা লিখলাম, এখন আমার এই লেখাটা কি এখানে রান হয় কিনা, এটা আচ্ছা এটা আমি কমেন্ট আউট করে নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কমেন্ট কিভাবে করে সেই জিনিসটা তো অবশ্যই আপনাদের দেখানো হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা এখন আমার এখানে শো করতেছে না, কেন শো করতেছে না, আমার তো এই জিনিসটা এখানে শো করার কথা, কারণ আমি স্ক্রিপ্টের ভিতরে লিখতেছি। এখন দেখি আমরা ভিউ পেজ সোর্সে দিই, ভিউ পেজ সোর্সে কিন্তু আমার প্যারাগ্রাফ লেখাটা শো করতেছে, বাট আমার মেন ফাইলে এই জিনিসটা শো করতেছে না। এখন আমরা জাভাস্ক্রিপ্টের আমরা ইউজ করার ফলে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো ইরর দেখব, এই ইররগুলো কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আমরা নর্মালি এইচটিএমএল সিএসএস এ যদি কোনো ইরর দেখতাম, এটা আমার ফুল ফাইলটা না রিড করে বা ফুল ফাইলটা না দেখে আমি কিন্তু এই ইররগুলো ফাইন্ড আউট করা কঠিন হয়ে যেত। বাট জাভাস্ক্রিপ্টে ইররগুলো আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। কিভাবে করতে পারি, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্ট, কন্ট্রোল শিফট আই শর্টকাট বা ইন্সপেক্টে দিলেই আমাদের নিচে যে কোডের যে অপশনগুলো আছে, আমরা কোডগুলো লিখতেছি, এই কোডের অপশনগুলো আমাদের চলে আসতেছে। এই যে আমরা কোড কি কি কোড করছি, আমরা যা ভিউ সোর্সে দেখতেছি এই জিনিসগুলো এখানেও দেখতেছি, বাট এখানে আরো কয়েকটা অপশন আছে, যে কনসোল, সোর্স, নেটওয়ার্ক, এই জিনিসগুলো আছে। এখন আমরা যদি কনসোলে যাই তাহলে দেখতে পারতেছি যে আমাদের একটা ইরর দেখাচ্ছে, যে আনকট রেফারেন্স ইরর। এখানে
প্যারাগ্রাফ ইজ নট ডিফাইন্ড, মানে প্যারাগ্রাফটা ডিফাইন্ড করা নাই ইন্ডেক্সের 15 নাম্বার লাইনে। তো এই এই সুবিধাটাই হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টে যখন কোনো ইরর হবে বা আমরা জাভা স্ক্রিপ্টের ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে যদি আমরা কনসোলে যাই, যদি জাভা স্ক্রিপ্টের কোনো ইরর থাকে তাহলে এই ইররগুলা এখানে শো করবে। এখন আমি যদি এখানে দিই জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন, আমি অ্যালার্ট, অ্যালার্ট, এই অ্যালার্ট ফাংশনটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট করার জন্য। আমরা কিন্তু এখানে HTML এর যে কোনো কিছু লিখলে আমাদের এখানে কি হচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু জাভা স্ক্রিপ্টে আপনি যে কোনো কিছু এখানে লিখলেই ইজিলি প্রিন্ট হবে না। আপনার এখানে কি করতে হবে, অবশ্যই আপনার এখানে ফাংশন কল করে বলে দিতে হবে যে হ্যাঁ আমি আমার এই জিনিসটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, এবং কিভাবে প্রিন্ট করতে চাচ্ছি এখানে প্রিন্টেরও ধরন আছে। আমি অ্যালার্ট ভাবে আমি অ্যালার্ট কল করে প্রিন্ট করতে চাচ্ছি। এখন আমি শুধু যখন অ্যালার্টটা দিলাম, এই যে আমার দিস পেজ শেষ চলে আসছে, মানে অ্যালার্ট আমার একটা এখানে মেসেজ শো করতেছে, আমার সাথে সাথে এররটা চলে গেছে। এখন আমি যখন এখানে অ্যালার্টের ভিতরে যদি এই প্যারাগ্রাফ টেক্সটটা দিয়ে দিই তাহলে কি হবে, আচ্ছা আমি সেভ দিই নাই, আচ্ছা এই প্যারাগ্রাফ টেক্সটটা আমি দিয়ে দিলাম। এখন এই প্যারাগ্রাফ টেক্সটটা আমার এখানে শো করতেছে না, কেন শো করতেছে না, আমি আমার এটা আমার নিজেরই এটা ভুল হয়ে গেছে যে আমি এই প্যারাগ্রাফ টেক্সটটা দিছি, আমার এখানে কিছু একটা ভুল হয়েছে, সেই কারণে আমার এখানে শো করতেছে না। এখন শো না করার কারণে আমি আবার ইন্সপেক্ট দিলাম, আমি যদি কনসোলে যাই তখন একটা ইরর দিতেছে যে প্যারাগ্রাফ ইজ নট ডিফাইন্ড, কেন ডিফাইন্ড করতেছে না। বাট আমি যখন প্যারাগ্রাফটা লিখতেছি না, প্যারাগ্রাফটা তুলে দিলাম, তখন কিন্তু এই ইররটা শো করতেছে না, তখন এখানে কিছু একটা শো করতেছে, অ্যালার্টের মাধ্যমে একটা মেসেজ আসতেছে অ্যালার্ট ফাংশনের কারণে, আমার অ্যালার্ট আকারে আমার মেসেজটা শো করতেছে, বলতেছে দিস পেজ শেষ, কি শেষ করতেছে সেটা খালি, কেন আমার এখানে কারণ কোনো মেসেজ নেই। বাট যখনই আমি প্যারাগ্রাফটা লিখলাম তখনই আমার এই জিনিসটা আর শো করতেছে না। আমার অ্যালার্টের ফাংশনটা কল করার কারণে যে আমার একটা ডায়ালগ বক্স বা পপ আপ শো করতো, এই পপ আপও শো করতেছে না। কেন শো করতেছে না, কারণ আমার ডাটা টাইপ বা আমার এটা ডাটা এলিমেন্টের টাইপের কারণে, ডাটা টাইপের কারণে আমার এই জিনিসটা শো করতেছে না। এখন আমাদের ডাটা কি ধরনের ডাটার কারণে শো করতেছে না, সাপোজ আমি এই যে প্যারাগ্রাফ এই লেখাটা লিখলাম PARAG প্যারাগ্রাফ, এই লেখাটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং, এই লেখাটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং। আর প্রোগ্রামিং এর ভাষায় আপনি কোনো স্ট্রিং লেখাকে বা যে কোনো লেখা, শুধু এই প্যারাগ্রাফ না, আপনি ABCD যে কোনো কিছুই ধরেন, যে কোনো ওয়ার্ড যে কোনো কিছুই প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং। আপনাকে এই ডাটা টাইপ, যদি আপনার ডাটা টাইপ স্ট্রিং হয়, আপনার কয়েক ধরনের ডাটা টাইপ আছে, এই ডাটা টাইপটা যদি আপনার স্ট্রিং হয়, এই ডাটা টাইপটা আপনি প্রিন্ট করার জন্য বা এই ডাটা টাইপটা নিয়ে আপনি কাজ করার জন্য অবশ্যই কি করতে হবে, এই ডাটা টাইপ লেখার আগে আপনাকে হয় সিঙ্গেল কোটেশন দিয়ে নিতে হবে অথবা ডাবল কোটেশন দিয়ে নিতে হবে। এই প্যারাগ্রাফ লেখাটা হয় আপনাকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আপনি যখন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখবেন তখনই জাভা স্ক্রিপ্ট রিড করতে পারবে যে হ্যাঁ এই লেখাটা কি হচ্ছে, এই লেখাটা একটা স্ট্রিং ডাটা টাইপ, কারণ আপনার এই প্যারাগ্রাফ লেখাটার কোনো ভ্যালু নাই। আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং শুধু 0 1 পড়তে পারে, এই কারণে আপনি যখন এটার ভিতরে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর বলে দিবেন, তারপরেই এই প্রোগ্রামিংটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা কি আমার স্ট্রিং ডাটা টাইপ। এখন আমরা ডাবল কোটেশনের ভিতরে যদি আমার প্যারাগ্রাফটা লিখি তাহলে কি হচ্ছে, আমি যখনই এখানে সার্চ দিলাম, রিফ্রেশ দিলাম, তখনই আমার এখানে প্যারাগ্রাফ লেখাটা শো করতেছে। আমি যখনই ওকে দিলাম, আমার যে বাকি লেখাগুলো ছিল এই লেখাগুলো আমার এখানে চলে আসছে। এখন আমি এখানে প্যারাগ্রাফ না লিখে যদি এখানে 1 2 3 যে কোনো কিছু লিখি তাহলে কি শো করবে কিনা, তাহলে হ্যাঁ অবশ্যই শো করবে। কেন শো করবে, কারণ আমরা যখন কোনো নাম্বার লিখব 1 2 3 4 যে কোনো কিছুই লিখি, এগুলার ডাটা টাইপকে আমরা বলে থাকি ইন্টিজার। ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে আমরা যদি মানে কোনো স্বাভাবিক বা নরমাল সংখ্যা আমরা যেগুলোকে বলি 1 2 3, আমরা গণিতের ভাষায় যেটাকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি, এই স্বাভাবিক সংখ্যা যদি কোনোটা হয়ে থাকে 1 থেকে 100 বা 1000 1 কোটি যে কোনো সংখ্যাই হোক, সেই সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার। এখন এই ইন্টিজারটা আমি লিখতে গেলে আমার কখনোই কি করতে হবে না, আমার কখনোই ডাবল কোটেশন দিতে হবে না। বাট আমরা যদি ইন্টিজারের এখানে ডাবল কোটেশন দিয়ে কোনো সংখ্যা লিখি
তাহলে এটা কিন্তু শো করবে, বাট এটা তখন আর কি থাকতেছে না, এটা তখন আর ইন্টিজার থাকতেছে না, তখন এটা স্ট্রিং হয়ে যাচ্ছে। কারণ আমরা ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটাই লিখবো সেটাই আমাদের কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। এখন সেটা আমাদের কি হতে পারে, সেটা আমাদের ABCD হতে পারে, অথবা সেটা আমাদের 1 2 3 হতে পারে। আমরা যাই লিখবো সেটাই আমাদের কি হয়ে যাবে, সেটাই আমাদের স্ট্রিং হয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস আছে যে এই যে সাপোজ আমার এখানে আমি এটা কি লিখলাম, এটাকে আমি বললাম ইন্টিজার। এখন আমার যদি এখানে এটা একটা নাম্বার, সাপোজ 21 একটা নাম্বার এবং 21 এর পরে আমার আবার 25 আছে, এটাকে আমরা নরমালি কি বলি, এটাকে নরমালি আমরা দশমিক সংখ্যা বলে থাকি। এবং এই দশমিক সংখ্যাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় হচ্ছে ফ্লোট বা ডাবল। ফ্লোটিং ডাটা টাইপও বলে, অনেকে ফ্লোট বলে, অনেকে ফ্লোটিং বলে, যে কোনো কিছুই বলতে পারেন। অনেক প্রোগ্রামিং এর ভাষায় এটাকে ডাবলও বলে থাকে। এটাকে আমরা যেটাকে ডেসিমেল বলি এটাকে বলা হয় হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত দেখব। অনেক ধরনের ডাটা টাইপ আছে, এই ডাটা টাইপগুলোর মধ্যে এটাকে বলা হয় আচ্ছা আমার ফ্লোট ডাটা টাইপ, এটাকে ফ্লোট ডাটা টাইপ, এটা হচ্ছে ইন্টিজার, এটা এই জিনিসটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এসটি স্ট্রিং, স্পেলিংটা ভুল হয়েছে, স্ট্রিং, এই জিনিসটা হচ্ছে স্ট্রিং। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, সাপোজ আমি এখানে দিলাম 25 প্লাস 10, এই জিনিসগুলো কেটে দিই, 25 প্লাস 10 যদি দিই তাহলে আমার কত চলে আসতেছে, এটা যোগফল 35 চলে আসতেছে। এখন আমি যদি এই প্লাসের পাশে এখানে এটাকে স্ট্রিং করে দিই তাহলে আমার এখানে কি শো হচ্ছে, এই জিনিসটা আমার 25 10 একসাথে শো হচ্ছে। অথবা আমি যদি এখান থেকে এই প্লাসটা তুলে দিই তাহলে আমি একটা ইরর পাবো। কি ইরর পাবো, এই যে এখানে আমার শো করতেছে না, এই জিনিসটা আমার কেন আসতেছে, এই যে আমার এখানে ইরর শো করতেছে যে আফটার আর্গুমেন্ট লিস্ট, এই যে আনকট সিনটেক্স ইরর, এই জিনিসটা যে আমার ইররের স্টাইলটা কিন্তু ইররের নামটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সিনটেক্স ইরর বলতেছে, সিনটেক্স মিসিং বলতেছে। কেন বলতেছে, আমি এখানে দুই ধরনের ডাটা টাইপ ইউজ করছি, একটা হচ্ছে আমার স্ট্রিং ডাটা টাইপ, একটা হচ্ছে আমার এই জিনিসটা কি হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপ। আমি যদি আবার এখান থেকে ডাবল কোটেশনটা তুলে দিই তখন কিন্তু আর কোনো প্রবলেম থাকতেছে না। বাট আমি যখনই এখানে কি করতেছি, আমার ডাটা টাইপ যখনই আমি চেঞ্জ করে দিচ্ছি তখন কি হচ্ছে, আমার দুই ধরনের ডাটা টাইপ যখনই একসাথে ইউজ করব, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে একটা প্লাস ইউজ করতে হবে। এই প্লাসটাকে বলা হয় কনক্যাটেনেশন। এই কনক্যাটেনেশন যখনই ইউজ করব সেটা আমার দুইটা জিনিসের মধ্যে একসাথে লিঙ্ক আপ করে। আর আমি যখনই এখানে স্ট্রিং না দিয়ে যখনই এখানে দুইটা সংখ্যা দিব, দুইটা ইন্টিজার দিব, তখন এটা কনক্যাট না হয়ে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বাট আমি যখনই আবার এখানে যদি পুরোটাকে যদি বলে দিই যে আমি এটাও দিলাম একটা সাপোজ স্ট্রিং, এটাও দিলাম একটা স্ট্রিং, এই দুইটাকে যদি আমি আবার একসাথে প্রিন্ট করতে যাই তখন আমার কি করতে হবে, মাঝখানে প্লাস সাইনটা বলে দিতে হবে। কারণ তখন আমার দুই ধরনের এখানে আমার দুইটা ভ্যালু আমি পাস করতেছি। আমি এই যে অ্যালার্ট ফাংশনের ভিতরে কি করতেছি, দুইটা ভ্যালু পাস করতেছি। আমি এইটাকে বলা হয় হচ্ছে আমার কনক্যাটেনেশন। এই কনক্যাটেনেশনের মাধ্যমে কি করতে পারি, আমি দুইটা ভ্যালু একসাথে যোগ করতে পারি। তো এই জিনিসগুলো, এই কনক্যাটেনেশন বা এই জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো যদি ভালো করে দেখেন তাহলে এই যে এখানে যে আমরা প্লাস ইউজ করছি, আমরা যখন পিএসপিতে কাজ করব তখন আমাকে এখানে কি করতে হবে, সব কিছু সেম থাকবে, বাট প্লাসের জায়গায় আমার ডটটা ইউজ করলেই আমার হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কনক্যাটেনেশন। এখন এই কনক্যাটেনেশন চাইলে আমি আমার ইচ্ছা মতো যতবার ইচ্ছা আমার যতগুলা ভ্যালু থাকবে সবগুলা আমি প্লাস প্লাস দিয়ে একভাবে আমি অ্যাড করে নিতে হবে। এই যে 25 একটা ভ্যালু প্লাস দিয়ে আমি 10 একটা ভ্যালু নিলাম। এখন এটা যদি আমি আবার স্ট্রিং করে দিই, ইন্টিজার করে দিই, এটা আরেকটা ভ্যালু থাকলো, এটার পাশে আরেকটা ভ্যালু, সবগুলাই আমার কি হচ্ছে, একসাথে অ্যাড হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি এভাবে করতে পারি। আচ্ছা, এই জিনিসগুলা যে দেখলাম, এই জিনিসগুলা আমরা যে এখানে ফাইলগুলা রেডি করে নিয়ে আসছি, আমি আপনাদের জন্য এই ফাইলগুলা কালেক্ট করে নিয়ে আসছি, এগুলাই এখানে এই জিনিসগুলাই দেখানো হয়েছে। এই যে পার্থক্যটা কিভাবে দেখানো হয়েছে, এই যে এখানে আমি একটা h1 ট্যাগ এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম। সেম জিনিস আমি স্ক্রিপ্টের ভিতরে কি করলাম,
স্ক্রিপ্টের ভিতরে সেম জিনিসে আমি ইউজ করলাম। আচ্ছা এখানে বলা হচ্ছে ডকুমেন্ট রাইট। আচ্ছা এই জিনিসগুলো আমরা পরে দেখি। এই ডকুমেন্ট রাইটটা এখানে কেন ইউজ করা হয়েছে? আমরা এখানে অ্যালার্টের মাধ্যমে কি দেখছি, অ্যালার্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, এই জিনিসটা আমরা পপ আপের মাধ্যমে কি করছি, আমরা এখানে পপ আপের মাধ্যমে এই জিনিসটা আমাদের এখানে শো হচ্ছে। আর ডকুমেন্ট রাইটের এই যে এখানে যে ডকুমেন্ট রাইট কিওয়ার্ডটা আছে, এই ডকুমেন্ট রাইট কিওয়ার্ডটা দ্বারা বোঝায় যে এই যে পুরো যে ডকুমেন্টটা আছে আমাদের এইচটিএমএল ডকুমেন্ট, এই ডকুমেন্ট কিওয়ার্ডের মাধ্যমে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট-ইন কিওয়ার্ড। এই ডকুমেন্ট কিওয়ার্ডের মাধ্যমে এই যে পুরো জাভাস্ক্রিপ্টের ফাইলটা আছে বা এইচটিএমএল ফাইলটা আছে, ও পুরো এইচটিএমএল ফাইলটাকে ধরে নিল। ডট আমি কি বললাম, ডট দিয়ে বলে দিলাম রাইট, মানে এই পুরো এইচটিএমএল ফাইলটা তুমি কি করো, রাইট করো। রাইট করো আমি কি বললাম, কি রাইট করে দিতে বললাম, এখানে বলে দিলাম দিস ইজ হেডিং। এই যে h1 ট্যাগের ভিতরে যে আমার যে টেক্সট আছে, এই টেক্সটটাকে তুমি কি বলো, কি করো, রাইট করো। এখন আমরা চাইলে অ্যালার্টের মাধ্যমে কাজটা করতে পারি, এবং আমরা চাইলে অথবা আমরা এখানে কিসের মাধ্যমে, ডকুমেন্ট রাইটের মাধ্যমে কাজটা করতে পারি। আমরা আরেকটা ওয়েতে করতে পারি, তিনটা ওয়েতে। সেটা হচ্ছে আমাদের এই যে কনসোল ডট লগ। এই জিনিসগুলো যদি আমরা কমেন্ট আউট করে দিই, এই জিনিসগুলো কমেন্ট আউট করে দিই, এই যে কনসোল ডটে আমি কি লিখলাম, দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, এই জিনিসগুলো আমি কেটে দিলাম। কনসোল ডট লগে কি লিখলাম, দিস ইজ প্যারাগ্রাফ। এখন এই জিনিসটা কনসোল ডট লগে যখন লিখলাম, এই জিনিসটা আমার এখানে শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমি যখন কনসোল ডট লগের ভিতরে কোনো কিছু লিখবো, এই যে সাপোজ আমি এখানে কনসোল ডট এই যে আমরা যখন কনসোলের মাধ্যমে লিখলাম, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে না। এখন এই জিনিসটা কোথায় শো করবে, আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, তখন আমরা এখানে কনসোল নামে একটা, কনসোল বানানটা কি সিওএন, কনসোল, এখানে আমরা কি দেখছি, এখানে আমাদের কনসোল নামে একটা অপশন ছিল, একটা ট্যাব ছিল। এখন আমরা যদি কনসোল নামের এই ট্যাবে ক্লিক করি, তাহলে এই যে হাই দিস ইজ প্লেস ইন কনসোল কেন আসলো, কারণ আমরা কনসোল ডট লগ দিয়ে যদি কোনো কিছু প্রিন্ট করতে যাই, সেটা আমাদের কোথায় প্রিন্ট হবে, সেটা আমাদের কনসোলের মধ্যে প্রিন্ট হবে। এখানে আমি যে কোনো কিছু লিখে যদি এন্টার দিই, এই জিনিসটা এখানে প্রিন্ট হবে। আমি যদি 20+20 দিই, তাহলে কি হচ্ছে, এটা 40 প্রিন্ট হচ্ছে। আমরা চাইলে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলা এখানেও আমরা প্রিন্ট করতে পারি। আমি এখানে লিখলাম, এই জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না? কারণ এখানে আমাদের সিনট্যাক্স এরর। এটা যেহেতু আমার কি হচ্ছে, এটা যেহেতু আমার স্ট্রিং, সেটা অবশ্যই আমার কি করতে হবে, আমার ডাবল কোটেশনের ভিতরে লিখে দিতে হবে। এই যে আমার ডাবল কোটেশনের ভিতরে লিখলাম, চলে আসতেছে। তার মানে কি, আমরা যখনই কনসোল ডট লগের ভিতরে কোনো কিছু আমরা রান করতে যাব, তখন কি হবে, আমাদের এই জিনিসটা আমাদের কনসোলের ভিতরে রান হবে। এবং এই যে আরেকটা জিনিস, আমাদের অ্যালার্টের ভিতরে আমরা কি করতেছি, আমরা এতক্ষণ কি করতেছিলাম, আমরা অ্যালার্টের মাধ্যমে যখন কোনো কিছু লিখতেছিলাম, তখন আমাদের এই জিনিসটা হুবহু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছিল। এখন আমরা চাচ্ছি না যে হ্যাঁ আমরা অ্যালার্টের ভিতরে দিলে এখানে আমাদের রেজাল্টটা শো করুক, আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি এখানে আমাদের রেজাল্টটা আমরা নিজেরাই ইনপুট দিব। তো এই জিনিসটা করার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের অ্যালার্টের এখানে আমাদের এখানে একটা অ্যালার্টের ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন বলে দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রম্পট ফাংশন। আমরা এখানে প্রম্পট লিখে অবশ্যই যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তখনই এই জিনিসটা হচ্ছে আমাদের, যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, PROMPT, যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তখনই আমাদের কি হচ্ছে, এটা একটা ফাংশন ডিপেন্ড করা। যখনই আমরা প্রম্পট ফাংশনটা ইউজ করব, এখন যদি আমি আমার এই ফাইলটা রিফ্রেশ দিই, তাহলে আমার এখানে একটা ইনপুট ফিল্ড চলে আসলো। এখন আমি চাইলে যে কোনো কিছুই ইনপুট দিলে এটা আমার ইনপুটে নিয়ে নিচ্ছে। এই জিনিসটা আমরা করতে পারি হচ্ছে প্রম্পট ফাংশনের ভিতরে। আমি যে কোনো কিছুই লিখতে পারি, যেটা লিখবো সেটাই আমার এখানে শো করবে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রম্পট ফাংশনের ভিতরে, আমি প্রম্পটের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। এখন আমার এখানে আসতেছে আমার ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা কিভাবে কাজ করবে, সাপোজ আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের সিএসএস, এবং এখানে আমি বলে দিলাম হচ্ছে
আমি একটা এ ট্যাগ নিয়ে নিলাম। আরে এ ট্যাগ নিয়ে এখানে বলে দিলাম হচ্ছে আরে এগুলো ডিস্টার্ব দিতেছে কেন? আচ্ছা আমরা এখান থেকে কোডটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা আমাদের আর লাগবে না, আমরা দেখি এভাবেই। এই যে এখানে আমি একটা বাটন ক্রিয়েট করলাম বা আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করলাম, ক্লিক হিয়ার নামে। তো এই জিনিসটা আমার এখন লাগতেছে না, আমি এখন ক্লিক হেয়ার নামে কি করলাম, একটা বাটন ক্রিয়েট করলাম। এখন আমার এই বাটনটায় কোনো কোনো কাজ করতেছে না। আমি যদি এখানে কোনো লিঙ্ক বলে দিতাম, আমার কি করতো, ওই লিঙ্কে নিয়ে যেত। এখন আমি কি করতে পারি, এখানে যখনই আমি ইনলাইন জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে যাব, তখন এখানে আমার কিছু ইভেন্ট অ্যাড করতে হবে। আমরা যখন এখানে href যেমন এখানে একটা অ্যাট্রিবিউট বলি, অথবা আমরা যখন কি করছি, আমরা বুটস্ট্র্যাপে এসআরসি ইউজ করছি, ওই এসআরসি একটা অ্যাট্রিবিউট। আমরা যখন ক্লাস লিখতেছি, ক্লাস একটা অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সিএসএস এর অ্যাট্রিবিউটটা অ্যাড করছি। সেম আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা যেমন সিএসএস এর অ্যাট্রিবিউট বলি, জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলোকে বলা হয় আমার ইভেন্ট। আমরা এখানে একটা ইভেন্ট ডিফাইন করতে হবে। ইভেন্টটা হচ্ছে অন ক্লিক। অন ক্লিক ইভেন্টটা ডিফাইন করে আমার কি করতে হবে, অন ক্লিক এই ইভেন্টের ভিতরে যে আমার যে অ্যালার্ট ফাংশনটা ছিল, এই অ্যালার্ট ফাংশনটাকে আমরা চাইলে এখানে অ্যালার্ট ফাংশনটাও কল করে দিতে পারি, অথবা অ্যালার্ট ফাংশনটা কল না করে আমি এখানে ডকুমেন্ট ডট write ডকুমেন্ট ডট রাইট এখানে বলে দিতে পারি। ডকুমেন্ট ডট রাইট বলে দিয়ে ডকুমেন্ট ডট রাইট বলে এখানে আমি কোনো কিছু লিখলে এই জিনিসটাই আমি যদি এখন এখানে এসে রিফ্রেশ দিই, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে রান করলো না, ডিওসি ডকু MENT WRIT ডকুমেন্ট রাইট, এক মিনিট এ আচ্ছা এটা অন ক্লিকে এটা ডকুমেন্ট রাইটটা আমাদের ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট রাইট। এই যে আমার কিন্তু এই জিনিসটা প্রিন্ট হচ্ছে, দেখেন সাথে সাথে প্রিন্ট হয়ে সাথে সাথে আমার এটা আবার হাইড হয়ে যাচ্ছে। এখন আমি যদি অ্যালার্টটা ইউজ করি, তাহলে আমার এই অ্যালার্টটা আমার পপ আপ আকারে শো হচ্ছে, এই কারণে আমার এই অ্যালার্টটার এখানে আমার পপ আপ আসতেছে। এখন আমি এখানে আরেকটা আমি যদি এখানে দেখি, আমি যদি এখানে সাপোজ কোনো স্ট্রিং লিখি, যেমন আমি এখানে স্ট্রিং একটা লিখলাম যে হাই, এখন এই স্ট্রিংটা যদি আমি প্রিন্ট করতে যাই, তাহলে আমি কি ইরর দেখতেছি, এই যে আমার এটা প্রিন্ট হচ্ছে না। এখন আমি যদি ইরর দেখি যে এখানে কোনো ইরর শো করতেছে কিনা, এখানেও আমার কোনো ইরর শো করতেছে না। কিন্তু আমার এটা কেন প্রিন্ট হচ্ছে না, এটা প্রিন্ট না হওয়ার একটা কারণ হচ্ছে আমরা এখানে কি আমরা ডাবল কোটেশন ইউজ করছি, এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা কি করলাম, আবার ডাবল কোটেশন ইউজ করলাম। এখন আমরা ডাবল কোটেশন ইউজ না করে যদি এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিই, যে কোনো কিছু দিলাম, তাহলে এই জিনিসটা যদি আমরা দেখি যে এখন রান হয় কিনা, এখন আমাদের এই জিনিসটা রান হচ্ছে। কিন্তু ডাবল কোটেশনের ভিতরে কেন রান হয় না, কারণ ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন অথবা
ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশন যদি ইউজ করি অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আবার সিঙ্গেল কোটেশন ইউজ করতে যাই, তখন আমি সেটা ইউজ করতে পারবো না। সেটা ইউজ করার জন্য আমার কি করতে হবে, আমার এভাবে আমার ব্যাকস্ল্যাশ ইউজ করে নিতে হবে। আমি যদি এখানে, আচ্ছা আমি এই জিনিসটা একটু আমি ঠিক করে নিই প্রেফারেন্স থেকে, এডিটিং। আমি যদি এখানে ডাবল কোটেশন দুইটাই ইউজ করি, তখন আমার কি করতে হবে, এই ডাবল কোটেশনের আগে আমার কি করতে হবে, এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে। আমি যখন এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে নিব, তখন ও বুঝবে যে হ্যাঁ না আমার এইটা পুরোটাই লাইন, বাট এই যে আমার এই যে ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনটা এখানে আমার শেষ হয় নাই। আমি যখনই আবার এখানে একটা ব্যাকস্ল্যাশ দিব, তখন আমার এই ডাবল কোটেশনের ভিতরে এই যে পুরো আমার এই লেখাটা আছে, এই পুরো লেখাটাই এখানে রিড করতে পারবে। তা আমি যখনই আবার এখানে ডাবল করে ক্লিক হেয়ারে দিলাম, আচ্ছা এটা কেন কাজ করতেছে না, জাস্ট 1 মিনিট। আমি এই জিনিসটা দেখবো যে কেন এই প্রবলেমটা দিচ্ছে। আপাতত আমরা টাইমটা নষ্ট না করি, ঠিক আছে। এই যে আমাদের ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, এখন আমাদের এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এখন এই জিনিসগুলাই আমাদের এখানে দেখানো আছে যে আমরা কিভাবে এখানে এই যে এগুলা যদি আমি কেটে দিই, এখানে এটা আমি কমেন্ট আউট করে নিলাম। এই যে এখানে এটাই দেখানো হয়েছে যে কিভাবে আমরা ইনলাইন সিএসএস গুলা ইউজ করতে পারি। আচ্ছা এখানে আমাদের ভিউতে একটু প্রবলেম হচ্ছে, আমরা এই কারণে ওয়ার্ড র্যাপটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের ভিউর যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা থাকবে না। আমরা এখানের ভিতরে আমরা কি করতে পারি, অ্যালার্টের মাধ্যমে আমরা এই কাজগুলা করে দিতে পারি। তাহলে আমরা যখন অন ক্লিক ইভেন্টটা ইউজ করব, তখন আমরা অ্যালার্ট ফাংশনের মাধ্যমে আমরা ইনলাইন সিএসএস গুলো ইউজ করতে পারি। শুধু অ্যালার্ট ফাংশন না, আমরা এখানে শুধু অন ক্লিক না, আমরা অন মাউস হোভারও দিতে পারি, অনেক কিছু দিতে পারি, যে অন মাউস দিতে পারি, অন মাউস বা মাউস আউট, অনেক কিছু এখানে আমরা বিভিন্ন ইভেন্ট দিতে পারি। আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, আমরা জাস্ট এগুলো আমরা অন ক্লিকের মাধ্যমে আমরা এটা দেখে দিলাম। এখন তারপরে যে হচ্ছে আমাদের এখানে জাভা স্ক্রিপ্টের কিভাবে আমাদের কমেন্ট করতে হয়। আমরা নর্মালি যখন কমেন্ট করছি, যে সাপোজ আমি একটা ট্যাগ প্যারাগ্রাফ একটা ট্যাগ যদি আমি কমেন্ট করতে যাই, তখন আমরা কিভাবে কমেন্ট করতাম, আমরা লেস দেন দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দুইটা আমি হাইফেন দিতাম, এবং শেষ করার জন্য আমি দুইটা হাইফেন দিয়ে আমি গ্রেটার দেন দিয়ে দিতাম। এখন আমরা যদি জাভা স্ক্রিপ্টে কোনো কিছু, সাপোজ অ্যালার্ট এই ফাংশনটা আমি কল করলাম, এই অ্যালার্ট এই ফাংশনটাকে যদি আমি হাইড করতে যাই, আমার এখানে আমি শুধু এইচটিএমএল আমি একটা কমেন্টই করতে পারতাম, বাট আমি যখন জাভা স্ক্রিপ্টে কাজ করতে যাব, তখন আমি দুইভাবে কমেন্ট করতে পারি। এক হচ্ছে যখন আমি ডাবল স্ল্যাশ দিব, তখন আমার এটা সিঙ্গেল লাইন কমেন্ট। বাট আমার যদি লাইন অনেকগুলা থাকে, সাপোজ আমার এখানে, আচ্ছা আমার এখানে 5টা লাইন আছে, এই 5টা লাইনকে যদি আমি একসাথে কমেন্ট আউট করতে যাই, তখন আমার কি করতে হবে, আমার স্ল্যাশ দিতে হবে, তারপরে আমার যে এখানে মাল্টিপল সাইন বা স্টারটা আছে, এই স্টারটা দিতে হবে। এখন এবং যেখানে আমার কমেন্ট আউট শেষ হবে, আমার কমেন্টটা যেভাবে শুরু হয়েছে সেম ভাবে আমার কমেন্টটা শেষ করতে হবে। আমার কমেন্টটা শুরু হয়েছিল আমার স্ল্যাশ এবং আমার স্টার দিয়ে, আমার শেষও করতে হবে আমার স্টার এবং স্ল্যাশ দিয়ে। তো আমি শেষ করলাম। এই জিনিসটা হচ্ছে আমার মাল্টিপল কমেন্ট। আর এবং আমি যখন সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে যাব, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমার জাস্ট ডাবল স্ল্যাশ দিলেই আমার সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। আর আমি চাইলে এভাবেও করতে পারি, আমার মাল্টিপল লাইন যদি থাকে, সাপোজ আমার এই অ্যালার্টের আমার এখানে মাল্টিপল লাইন আমি ইউজ করতেছি, এখানে মাল্টিপল লাইন ইউজ করতেছি, এখানে আরেকটা লাইন ইউজ করতেছি, এখানে আরেকটা লাইন ইউজ করতেছি। এখন
এই প্রত্যেকটা লাইনকে চাইলে আমি আলাদা আলাদা এখানে আমি এখান থেকে একসাথে আমি ডাবল স্ল্যাশ দিয়েও আমি কি করতে পারি, কমেন্ট করে দিতে পারি। এইগুলা হচ্ছে আমার সিঙ্গেল লাইন কমেন্ট। আমি মাল্টিপল লাইনকে সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে রেখে দিলাম, এবং অথবা আমি মাল্টিপল কি করলাম, মাল্টিপল লাইন করে দিলাম, এবং আমি যদি সিঙ্গেল কোনো লাইন কমেন্ট আউট করতে চাই তাহলে সিঙ্গেল কমেন্টের মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিলাম। এবং আমার এখানে যদি আমি সাপোজ এই জিনিসটা শেষ, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কিভাবে দেখে। আমাদের কমেন্টগুলো বেশি প্রয়োজন নাই, বাট আমরা কমেন্টগুলো কেন করব, কমেন্টগুলো করব হচ্ছে যদি আমি একটা কাজ করতে যাই এবং আমি যখন অনেক দিন পরে বা কয়েক মাস পরে আমি যদি সেম প্রজেক্টে কাজ করতে যাই তখন আমার কমেন্টটা প্রয়োজন হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কিভাবে কাজ করে। এতক্ষণ আমরা কি দেখতেছিলাম, সাপোজ আমি ডকুমেন্ট ডট রাইট ফাংশনটার ভিতরে কি করলাম, ফাংশনটার ভিতরে আমি কিছু একটা লিখতেছি এবং এই জিনিসটা আমার কি হচ্ছে, এই জিনিসটা আমার এখানে আমার শো করতেছে। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকবার ডকুমেন্ট ডট রাইটে আমার প্রত্যেকবার এই জিনিসটা প্রত্যেকবার না লিখে আমি নির্দিষ্ট একটা জায়গায় আমার এই যে স্ট্রিং এর এই লেখাটা বা আমার এই ভ্যালুটা কোথাও একটা জায়গায় স্টোর করে নিব। স্টোর করে নেওয়ার পর এখন আমি এই জিনিসটা যদি বারবার স্ট্রিং লেখাটা আমার বারবার যদি প্রিন্ট করতে হয় তখন আমার বারবার আবার কি করা লাগতেছে, আমার আবার ডকুমেন্ট ডট রাইট WRIT ডকুমেন্ট ডট রাইট লেখাটা বারবার লিখে আমার সেম ভাবে এই স্ট্রিংটা আমার আবার লিখতে হচ্ছে, এই স্ট্রিংটা আবার লিখে আমার এই আবার প্রিন্ট করতে হচ্ছে। এখন যদি আমার এই স্ট্রিং লেখাটা কোথাও আমার স্টোর থাকতো তাহলে আমি কি করতে পারতাম, ওই আমার স্টোর ভ্যালুটা আমি বারবার কল করে আমি কি করতে পারতাম, এই স্ট্রিং লেখাটা আমার বারবার লেখা লাগতেছে না। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আমার ভেরিয়েবল। মানে আমার একটা ভেরিয়েবলটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন, যে মেমোরি লোকেশনে আমি একটা জিনিসই আমি স্টোর করতে পারবো। সাপোজ আমি যদি এ লিখি, আমার ভেরিয়েবলটা আমি যে কোনো নামেই আমি ডিফাইন করতে পারি। আমি যদি এ লিখে ইকুয়াল দিয়ে আমার এই স্ট্রিং যে লেখাটা আছে এই স্ট্রিং লেখাটাকে এখান থেকে নিয়ে এখানে রেখে দিই, তখন কি হচ্ছে আমার এই এর ভিতরে এই স্ট্রিং লেখাটা আমার কি হচ্ছে মেমোরি লোকেশনে সেভ হয়ে গেল। আর আমার ভেরিয়েবলটা এমন একটা মেমোরি লোকেশন যে মেমোরি লোকেশনে আমি শুধুমাত্র একটা ভ্যালু রাখতে পারবো। সাপোজ আমার এইটা যদি আমি একটা পাত্র বিবেচনা করি বা আমি যদি একটা এটা কি বলে একটা আমি এটাকে একটা আমি হ্যাঁ একটা বক্স ধরলাম যে এ আমার একটা বক্স, এ এমন একটা বক্স বা ভেরিয়েবল এমন একটা বক্স, এটাতে আমি চাইলেও দুইটা জিনিস রাখতে পারবো না। আমি যদি এ ভেরিয়েবলটা আবার কল করি, এই ভেরিয়েবলটা আবার কল করে আমি একটা ইন্টিজার ভ্যালু রাখলাম, আমি যদি একটা ইন্টিজার ভ্যালু রাখি তখন কি করবে, ও অটোমেটিক কি করবে, স্ট্রিং নামে যে আমি এখানে যে একটা ভেরিয়েবলের এই ভ্যালুটা দিলাম ও অটোমেটিক এই ভ্যালুটা ওর এই বক্স থেকে ফেলে দিবে, কারণ ওর ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো একটা ভ্যালু রাখতে পারবে, ও সেকেন্ড ভ্যালু রাখতে পারবে না। এমন না যে আমরা লেটেস্ট যে ভ্যালুটা থাকবে ও এটাই নিয়ে নিবে, না, ও কি করবে ওর পাত্রর মধ্যে আপনি যদি দুইটা তিনটা চারটা ভ্যালু রাখেন আপনি ইমিডিয়েট যে ভ্যালুটা রাখবেন ওইটা নিয়ে বাকি সব কিছু ও কি করবে ফেলে দিবে, ওই ভ্যালুগুলা ও আর কাউন্টই করবে না। সাপোজ আমরা যদি এখানে ভেরিয়েবলের নিচে এই যে এই ভেরিয়েবলটা কিন্তু আমার এই ভেরিয়েবলটা আমি এটা যদি এখন এখানে ডাবল কোটেশনের ভিতরে, কারণ আমি বললাম যদি কোনো ওয়ার্ড আমি লিখতে চাই তখন আমার কি করতে হয়, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। এখন যদি আমি ডাবল কোটেশনের ভিতরে এটা লিখি তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এটাই প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা যখন ভেরিয়েবল লিখতে যাব তখন অবশ্যই আমার কি করতে হবে না, আমার ডাবল কোটেশন দিতে হচ্ছে না, কারণ আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কেন ডাবল কোটেশন দিচ্ছি, কারণ এটা ডিপেন্ডেন্ট। আর আমি যখন একটা ভেরিয়েবল ডিপেন্ড করতেছি তখন এটা ইনডিপেন্ডেন্ট, এই কারণে ওটা কি করতে হচ্ছে না, আমার এটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখে আমার প্রিন্ট দিতে হবে না। আমি যখন এটা প্রিন্ট দিলাম তখন কি আসছে, আমার এতে 25 ভ্যালুটা চলে আসতেছে। এখন আমি যদি আবার এই স্ট্রিংটাকে এখান থেকে কেটে নিয়ে 25 এর নিচে দিয়ে দিই, তার মানে আমি যখন এটা কেটে নিলাম তখন
এর একটা ভ্যালু আছে এর মধ্যে, সেটা হচ্ছে 25, বাট আমি যখন এর ভিতরে আবার স্ট্রিং এই লেখাটা রেখে দিলাম তখন ওর নতুন ভ্যালু কই চলে আসলো, নতুন ভ্যালুটা স্ট্রিংটা চলে আসলো। সেম ভাবে আমি এই মেমরি লোকেশনে আমি চাইলেই দুই তিনটা ভ্যালু আমি রাখতে পারবো না, আমার অবশ্যই একটা মেমরি লোকেশনে একটা ভ্যালু রাখতে হবে। এখন আমি যে ভ্যারিয়েবলটা ডিফাইন করব, ভ্যারিয়েবলের নামটা ডিফাইন করার কয়েকটা ওয়ে আছে। আমি যেমন নাম, বা আমি যে কোনো নামে আমি ভেরিয়েবলটা ডিফাইন করতে পারি। আমি সাপোজ এখানে নিলাম FIRSTME, এভাবে আমি চাইলে ভেরিয়েবলের নামটা ডিফাইন করতে পারি, অথবা আন্ডারস্কোর দিয়েও নামটা ডিফাইন করতে পারি, অথবা আমি শুধু নেম লিখেও ডিফাইন করতে পারি। এখন এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় ক্যামেল কেস। কারণ আমি যদি দুই তিনটা ওয়ার্ড লিখি, এখন এখানে যদি আমি পুরো ফার্স্ট নেম লেখাটা দেখতাম তাহলে কেউ দেখলেই এই জিনিসটা ইজিলি বুঝতে পারতো না। বাট আমি যদি প্রথম ওয়ার্ডটা লেখার পরে সেকেন্ড ওয়ার্ডটা আমি কি বলে দিই, ক্যাপিটাল করে দিই, তাহলে ইজিলি দেখলেই এই ফার্স্ট নেম লেখাটা দেখতে পারতেছে। এবং আমার এটা আন্ডারস্কোর দেওয়ার ফলে আমার কি হচ্ছে, এই জিনিসগুলো আমার ইজিলি ফাইন্ড আউট হচ্ছে যে হ্যাঁ এখানে দুইটা ওয়ার্ড আছে ফার্স্ট নেম। অথবা আমি চাইলে এভাবে ফার্স্ট, আচ্ছা এখানে চাইলে আমি ফার্স্ট নেম FIRS ফার্স্ট এখানে আমি দিতে পারি না, কারণ আমি এভাবে দেওয়াটা আমার এগুলা কিন্তু আমার রুলস না যে আমার এভাবে লিখতে হবে বা আমার এভাবে ডিফাইন করতে হবে। আমি চাইলে এ দিতে পারি, বি দিতে পারি, অথবা আমি এখান থেকে যে কোনো নামই দিতে পারি। বাট এই জিনিসগুলো এভাবে এই তিনটা ফরম্যাটে ফলো করা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। আমি চাইলে এখানে কোনো নামের সাথে কোনো ওয়ার্ডও লিখে দিতে পারে। যখন কোনো নামের সাথে কোনো ওয়ার্ডও লিখে দিব, এটাও আমার ভেরিয়েবল হিসাবে আমার কি হবে, ডিফাইন হবে। বাট আমার স্ট্যান্ডার্ড যদি ফলো করতে যাই, আমি অর্গানাইজড ওয়েতে যদি আমার কোড করতে যাই, তখন আমাকে এই রুলসগুলো আমার দেখতে হবে। এটা কোনো রুলস না, বাট এটা হচ্ছে কি, এটা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করা, যে আমি ভেরিয়েবলগুলো এভাবে ডিফাইন করব। এখন আমি যদি কোনো কিছুর সামনে ইকুয়াল দিয়ে দিই, তার মানেই এটা কি হচ্ছে, এটা আমার অটোমেটিক আমার প্রোগ্রামিংয়ে বা জাভাস্ক্রিপ্টে এটাকে ভেরিয়েবল ধরে নিচ্ছে। বাট আমার ভেরিয়েবল ডিফাইন করার আরও স্ট্যান্ডার্ড ওয়ে আছে। আমার ভেরিয়েবল ডিফাইন করার জন্য আমার কি করতে হবে, আমি যখন একটা ভেরিয়েবল ডিফাইন করব তার আগে আমার একটা কিওয়ার্ড লিখে দিতে হবে। এই কিওয়ার্ডটা হচ্ছে বার, ভেরিয়েবল থেকে বার। ভেরিয়েবলটা আমার কিভাবে লিখি, আমি ভেরিয়েবলটা এভাবে লিখি, সেখান থেকে আমার প্রথম তিনটা ওয়ার্ড বার নিয়ে, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ড-ইন কিওয়ার্ড, এটা নিয়ে আমার কি করে দেওয়া আছে, আমি যখন বারটা লিখবো, বারটা লিখে আমি যখন কিছু লিখবো, সেটা অটোমেটিক আমার কি ধরে নেবে, জাভাস্ক্রিপ্ট এটা আমাকে ভেরিয়েবল ধরে নেবে। এই ভেরিয়েবলের এই ভ্যালু হচ্ছে আমি এখানে যেটা লিখবো এটাই ভ্যালু। এখন আমি যদি এই বারটা নাও লিখি তাহলেও যে আমার ভেরিয়েবল ডিফাইন করা হবে না তা কিন্তু না, আমি এই বারটা লিখলেও আমার ভেরিয়েবলটা ডিফাইন করতে হবে। আর অবশ্যই আমি যখন এক একটা ভেরিয়েবল ডিফাইন করব, তখন অবশ্যই ভেরিয়েবলের শেষে আমার কি করতে হবে, আমার সেমিক্লোনটা দিয়ে নিতে হবে। এখন আমি আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ভেরিয়েবল ডিফাইন করলে এটার নাম দিলাম নেম, নেম দিয়ে এটা দিলাম সাপোজ কাবির খান। আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম ফোন, ফোন দিয়ে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বারে একটা অবশ্যই আমি যখন দিব তখন আমি এটাকে কি রাখবো না, আমি যদি এখানে স্ট্রিং দিই, এখানে যদি আমি ইন্টিজার ডিফাইন করি তাহলে এটা কিন্তু একটা নাম্বার হয়ে যাচ্ছে। এটা কিন্তু তখন আমি যদি এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা কিন্তু আমার ক্যালকুলেশন করা যাবে। বাট আমি এই স্ট্রিংটা কি এভাবে রাখবো, নাকি আমি এটাকে স্ট্রিং টাইপে রাখবো, নাকি ইন্টিজার টাইপে রাখবো, এটা হচ্ছে অবশ্যই আমার নিজের ওপিনিয়ন। কারণ আমি এটা চাইলে, আমি যদি বলি যে না এই নাম্বারটা হচ্ছে একটা আমার একটা ডাটা টাইপ ইন্টিজারের মধ্যে পড়ে, যেহেতু আমি এটা ডাবল কোটেশন না দিয়েও এই জিনিসটা আমি প্রিন্ট আউট করতে পারতেছি বা আমি শো করতে পারতেছি, তখন আমি নর্মাল এইভাবে রাখতে পারি। আর যদি আমি এইভাবে চিন্তা করি যে না এটা কোনো আমার নিউমেরিক ভ্যালু ঠিক আছে, বাট এই জিনিসটা আমি কোথাও ক্যালকুলেশন করতেছি না, জাস্ট এটা আমার একটা, আমি কোনো একটা ইনফরমেশন এখানে ডিফাইন করতেছি, ইনফরমেশনের কারণে আমি এই ফোন নাম্বারের আন্ডারে এই নাম্বারে ভ্যালু হিসাবে রাখতেছি, একজনের পার্সোনাল ইনফরমেশন হিসাবে, তখন আমি চাইলে এটাকে কি করতে পারি, তখন আমি চাইলে এটাকে স্ট্রিং এর ভিতরেও রেখে দিতে পারি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল
যার যার যে যেভাবে কোড করে, যার যেভাবে পছন্দ, আমি চাইলে এটা আমি এখানে স্ট্রিং এর ভিতর রেখে দিতে পারি। যখন স্ট্রিং এর ভিতর রাখবো তখন আমি ফোনের ভিতরে এই জিনিসটা আমি ইউজ করতে পারবো। এটা যার যার পার্সোনাল অপিনিয়ন, যে যেভাবে ইউজ করে। এবং আমি চাইলে যদি এগুলার পাশাপাশি এগুলোও রেখে দিই, তাহলে এগুলা সেম ভাবে যেভাবে ভেরিয়েবল হবে হিসেবে ডিপেন্ড হবে, এই জিনিসগুলোও আমার সেম ভাবে ভেরিয়েবল হিসেবে আমি কল করতে পারবো। এখন আমি যদি এটা কল করি তাহলে আমার কি আসতেছে, ভেরিয়েবল আসতেছে। আমি যদি এখানে নেম কল করি তাহলে আমার কি আসতেছে, এখানে আমার কবির খানটা চলে আসতেছে। এবং আমি যদি ফোন দিই তাহলে আমার এখানে ফোন নাম্বারটা চলে আসতেছে। এখন আমি এখানে সেম ভেরিয়েবলটা, আমি এখানে সেম এখানে ভেরিয়েবল বারবার ডিফাইন করতেছি এখন। এবং আমি কি করতেছি, বারবার সেম কিওয়ার্ড বারটা ইউজ করতেছি। যখনই আমরা বারবার সেম ভেরিয়েবল আমরা ভেরিয়েবল ডিফাইন করতেছি এবং একসাথে আমরা ভেরিয়েবলগুলো ডিফাইন করতেছি, এবং বারবার আমাদের কি করা লাগতেছে, বারবার সেম ভেরিয়েবল কিওয়ার্ডটা ইউজ করা লাগতেছে। তো এখন যদি আমাদের মাল্টিপল টাইম ইউজ করা লাগে তখন আমরা এটা মাল্টিপল টাইম না লিখলেও হয়, আমরা একটা বার কিওয়ার্ডের আন্ডারে কি করতে পারি, এই ভেরিয়েবলটা ডিফাইন করতে পারি। এবং আমাদের এখানে বারবার যে আমরা ডাবল কোটেশন দিতেছি, ডাবল কোটেশন দেওয়া মানে কি, আমার এই লাইনটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি একসাথে লিখতে গেলে আমি ডাবল কোটেশন না দিয়ে আমি এখানে জাস্ট কমা দিয়ে দিতে পারি। যদি কমা দিই তার মানে আমি একসাথে এই তিনটা ভেরিয়েবল লিখলাম। তো এগুলো একসাথে লেখার জন্য এভাবে লিখা হয়, এভাবে নিচে নিচে লিখলেও হয়, অথবা এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এভাবে পাশাপাশি লেখা, যে আমি একটা ভেরিয়েবল ডিপেন্ড করলাম, কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করলাম, কমা দিয়ে নতুন আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করলাম। এখন আমার যদি আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করা লাগে, আমি কমা দিয়ে এটাকে নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আমি 23 দিয়ে দিলাম। তো এটা আমার আরেকটা ভেরিয়েবল হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে কি, আমি যখন মাল্টিপল ভেরিয়েবল একসাথে ডিফাইন করতে যাব তখন আমি কমা সেপারেটরটা ইউজ করে আমার ভেরিয়েবলটাকে আমি সেপারেট করে দিতে পারি। আর যখন আমি সিঙ্গেল যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে যাব তখন আমি কি করতে পারি, আমি এখানে আলাদা আলাদা করে সিঙ্গেল কোটেশন আমি সেমিক্লোনটা দিয়ে আমি এখানে কি করতে পারি, আমার লাইনটা ক্লোজ করে দিতে পারি। আমার এখন যে আমার মাল্টিপল একসাথে লিখলে আমার ওইভাবে লিখতে হবে কমা দিয়ে, তাও কিন্তু না, আমি চাইলে এইভাবে আলাদা আলাদাও লিখতে পারি। আবার আমার যে এভাবে আলাদা আলাদাই লিখতে হবে তা কিন্তু না, আমার যেভাবে ভালো লাগবে, আমার যেভাবে মনে হবে যে না আমি এভাবে লিখলে আমার জন্য কমফোর্টেবল, আমি সেভাবেও লিখতে পারি। আমি মাল্টিপল ভেরিয়েবল যখন ডিফাইন করব তখন কমা সেপারেটরটাও ইউজ করতে পারি, অথবা আমি কি করতে পারি, সেমিক্লোন দিয়েও ইউজ করতে পারি। আমি যখন একটা সেমিক্লোন দিলাম তার মানে কি, তার মানে আমার এই লাইনটা এখানে শেষ। আর আমি যখন ফাংশনের নিয়ে কাজ করতে যাব বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে যাব, আমার অবশ্যই একটা সেমিক্লোনের জন্যই আমার এরর চলে আসবে। সাপোজ আমি এখানে ডকুমেন্ট রাইট এই কিওয়ার্ডটা বা এই ফাংশনটা দিয়ে আমি আমার এটা প্রিন্ট আউট করতেছি। এখন আমি যদি এখান থেকে সেমিক্লোনটা তুলে দিই তাহলে কি হবে, তাহলে আমার এই জিনিসটা রান হওয়ার কথা না, কেন রান হচ্ছে। আচ্ছা, এখানে যে কোনো কারণে মেবি ফাংশনে রান করতেছে, বাট আমি যখন এই সেমিক্লোনটা ইউজ করব না, দেখি অ্যালার্টে কাজ করে কিনা। হ্যাঁ কাজ করতেছে, বাট এখানে কাজ করতেছে, কিন্তু আমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমার একটা সেমিক্লোন একটা ডটও যদি আমার মিসিং হয় তাহলেও কিন্তু আমার ফাংশনটা কাজ করবে না। কারণ আমার এই ফাংশনটা প্রত্যেকটা ফাংশনের প্রত্যেকটা সিনটেক্স, এই সেমিক্লোনটা একটা সিনটেক্স, এই সিনটেক্সটা ইরর দিলে সাথে সাথে আমার এখানে ইরর আসবে। ওয়েট, আমি একটা একটা জিনিস চেক করি, এটা তো ইরর দেওয়ার কথা, ইরর কি দিচ্ছে কিনা। আচ্ছা ইরর দিচ্ছে না, আচ্ছা এটা মেবি কাজ করে। বাট আমি যখন অ্যাডভান্স কাজগুলো করতে যাব তখন যদি আমার সেমিক্লোনটা মিসিং থাকে তাহলে কিন্তু আমার এই কাজগুলো করবে না। তো এই জিনিসগুলাই, এই যে আমাদের সিম্পল ভেরিয়েবল, এখানে আমার ভেরিয়েবলের এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এই যে আমার ভেরিয়েবলটা ডিফাইন করে আমার পাইয়ের ভিতরে যে কোনো একটা বেরো 3.1.4 এটা রাখা হয়েছে। এটা নর্মালি আমার ইউজার ডিপেন্ড, আমি আমার মতো ডিপেন্ড করতে পারি, এবং আমার এখানে
সিঙ্গেল আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়েছে এবং এখানে আমার মাল্টিপল ভেরিয়েবল আমি সিঙ্গেল ইতে কমা সেপারেটর দিয়ে দিয়ে আমি আলাদা করে আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে আমার ভেরিয়েবল এবং আমার ভেরিয়েবলের কিছু টাইপ আছে। এই টাইপগুলো আমরা কীভাবে দেখতে পারি, আমরা এই কমেন্টগুলো তুলে দিই আপাতত। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে দেখি। এই যে আমার ভেরিয়েবলের নর্মাল যখন আমি ভেরিয়েবল ডিফাইন করি তখন আমি এভাবে, এটা হচ্ছে আমার ফ্লোটিং টাইপ, এটা হচ্ছে ইন্টিজার এবং আমি এখানে চাইলে এই ভেরিয়েবলটা আমি এখানে ডিফাইন করে এটাকে আমি কি করে দিতে পারি, আমি এটাকে ডাবল কোটেশন দিয়ে, আর আবার চলে আসছে এটা, ঠিক আছে, ডাবল কোটেশন দিয়ে এটা কি করে দিতে পারি, ডাবল কোটেশনটা দিয়ে এটাকে স্ট্রিং করে দিতে পারি। এখন আমি যদি ভেরিয়েবল লিখে এখানে ট্রু অর ফলস লিখি, এটা কিন্তু আমার কিওয়ার্ড। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে আমি কোনো একটা কিছু লিখার পরে এই জিনিসটা ব্লু হয়ে গেছে, এই জিনিসটা ব্লু হয়ে যাওয়া মানে হচ্ছে এই জিনিসটা একটা কিওয়ার্ড এবং এটা জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন কিওয়ার্ড। এই বিল্ড ইন কিওয়ার্ড, এই ট্রু মানে হচ্ছে আমার ট্রু দিয়ে আমার বোঝাচ্ছে ওয়ান্স এবং ফল দিয়ে আমার বোঝাচ্ছে জিরো। আমি কি কোনো কিছু আমি ট্রু নাকি ফলস যখন আমি ডিফাইন করতে যাব তখন আমি ট্রু ফলস ইউজ করব এবং এই ট্রু ফলসকে বলা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এই বুলিয়ান ডাটা টাইপ শুধু দুই ধরনেরই হয়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। আর এবং আমি যখন এই কোনো ডিফাইন করে এখানে যখন কোনো কিছু ডিফাইন করে আমি নাল লিখে দিব, তার মানে এই যে আমি এই পার্সন নামের যে ভেরিয়েবলটা কল করলাম এই ভেরিয়েবলের কোনো ভ্যালু নাই। এখন আমি যদি একটা ভেরিয়েবল কল করে সাপোজ এ কল করলাম, এ কল করে যদি আমি এটাকে একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিই, একটা স্ট্রিং এর মধ্যেও রেখে দিই, তার মানে এটা কিন্তু ফাঁকা, এর ভিতরে আমি কোনো কিছু রাখি নাই, তার মানে কিন্তু এটা কিন্তু নাল না, এটা কিন্তু আমি খালি রাখছি। এটার ভিতরে কিন্তু আমার স্পেস নামে এই যে কয়েকটা স্পেস আমি ইউজ করছি, এটা কিন্তু আমার ভ্যালু আছে। বাট আমি যখনই নালটা লিখতেছি তখন আমার এই ভেরিয়েবলটা একদম ফাঁকা থাকতেছে, এই ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু ডিফাইন করা নিচ্ছে না। এবং আমার এই যে নিচে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে যেটা বাইরে নিয়ে গেলাম, সেটা কেটে দিই। যে সাপোজ আমরা একটা জিনিস কোথায় দেখতে পারি, এক্সেলটা ওপেন করি, ওয়ার্ড, আচ্ছা এই এক্সেলটা ওপেন, হ্যাঁ ওপেন হয়ে গেল। এই যে এখানে যে জিনিসটা ইউজ করা হয়েছে, এই যে এখানে হচ্ছে এই যে আমরা যেহেতু এখানে বার লিখছি, তার মানে এখানে কি হচ্ছে অনেকগুলা ভেরিয়েবলের সমষ্টি। আমার এখানে যেভাবে আমরা ভেরিয়েবলগুলা ডিফাইন করছি, এখানেও সেম ভাবে আমি কি করতেছি, আমার এখানেও আমি ভেরিয়েবলগুলা ডিফাইন করতেছি, বাট আমার এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমি কি করতেছি, ভেরিয়েবলগুলা ডিফাইন করতেছি। কেন আমি ডিফারেন্ট ওয়েতে ভেরিয়েবলগুলা ডিফাইন করতেছি, সাপোজ আমরা যদি কোনো সাপোজ একটা ক্লাসে অনেকগুলা স্টুডেন্ট থাকে, এখন একটা ক্লাসে অনেকগুলা স্টুডেন্ট থাকলে এখন আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টেবিল করি, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের নাম স্টোর করার জন্য এখন আমার তখন কি করতে হবে, স্টুডেন্ট ওয়ান নেম, এবং সেকেন্ড স্টুডেন্টের জন্য যদি আমি আরেকটা কি করতে চাই, আরেকটা কলাম রাখতে চাই, তখন আমার কি করতে হবে, স্টুডেন্ট টু নেম। এই জিনিসগুলো এইভাবে আলাদা আলাদা করে রাখতে হবে। আর আমি যদি সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে এখানে যদি একটা জায়গায় রেখে দিই,
আমি যদি এখানে একটা নতুন টেবিল ডিফাইন করে এখানে যদি আমি আলাদা করে রেখে দিই, সাপোজ আমি স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল ডিফাইন করলাম এবং এই টেবিলের মধ্যে এখানে আমি কি বলে দিলাম, এই টেবিলের মধ্যে আমি এখানে স্টুডেন্ট নেম, আইডি, ক্লাস এই জিনিসগুলো বলে দিলাম। কারণ এখানে আমার একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে তাহলে 50 জন স্টুডেন্টেরই নাম থাকবে। আমি যদি 50 জন স্টুডেন্টের নাম আলাদা আলাদা ডিফাইন করতে যাই তাহলে আমার 50 বার স্টুডেন্ট নেম 1, স্টুডেন্ট নেম 2, স্টুডেন্ট নেম 3 এভাবে 50 বার লিখতে হবে। বাট আমি যদি এখানে একটা কলাম ধরে নিই তাহলে আমার স্টুডেন্ট নেম দিয়ে, তাহলে আমি স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট, আচ্ছা এখানে শিফট ট্যাব, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, স্টুডেন্ট ডি, এভাবে কিন্তু আমি কি করতে পারতেছি, আমি এভাবে আমার কলামগুলো এভাবে আমি সাজাইতে পারতেছি। তো আমি যখন এইভাবে সাজাইতে যাব এই জিনিসটাকে আমার এখানে ডিফাইন করা হয়েছে ভেরিয়েবলকে। এই ভেরিয়েবলটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে। এই অ্যারেটা কিভাবে হচ্ছে, আমি যখন সেম টাইপের অ্যারে আমার বারবার ডিফাইন করা লাগতেছে, এখন আমি যদি এখানে আলাদা আলাদা করে ডিফাইন করতাম তাহলে আমার কিভাবে ডিফাইন করা লাগতো, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1 লিখে আমার নাম একটা নাম লেখা লাগতো সাপোজ আব্দুল্লাহ, তখন এই সেম জিনিসই আমার আবার কপি করা লাগতো, সেম জিনিস আমার আবার কপি করে এখানে সেম জিনিস এখানে আবার কপি করে স্টুডেন্ট 2 নাম দিতে হইতো সাপোজ মারুফ, স্টুডেন্ট 3 কারিম, স্টুডেন্ট 4 রাজু। এই জিনিসগুলো কিন্তু আমাদের সেম এই ভেরিয়েবল স্টুডেন্টটা আমাদের বারবার কি করতে করা হচ্ছে, স্টুডেন্ট এই নাম ডিফাইন করার জন্য আমাকে বারবার এই ভেরিয়েবলগুলো ডিফাইন করতে হচ্ছে। এখন আমাকে সেম কাজ বারবার না করে আমি চাইলে এই জিনিসটাকে কি করতে পারি, একটা ভেরিয়েবল কল করে আমি যখন সেম ধরনের ডাটা রাখতে চাই তখন আমি এটাকে অ্যারেতে কনভার্ট করে নিতে পারি। আমি যখন একটা স্টুডেন্ট নাম লিখে যখন এখানে কি লিখবো, সাপোজ আমি স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল ডিফাইন করব, স্টুডেন্ট নামে ভেরিয়েবল ডিফাইন করে যখন আমি এখানে নিউ অ্যারে এই জিনিসটা লিখবো তখন এই জিনিসটা কি হবে, একটা অ্যারোতে কনভার্ট হয়ে যাবে। এখন পরবর্তীতে আমি চাইলে এখানে আমার ভ্যালুগুলো আমি স্টোর করতে পারবো। তো এই জিনিসটাই আমি কিভাবে করতে পারি, আমার অ্যারের মাধ্যমে করতে পারি। এখন এই অ্যারের মাধ্যমে ভ্যালুগুলো ডিফাইন করা আমার সুবিধা কি হচ্ছে, আমি যখন ভ্যালুগুলো অ্যারের মাধ্যমে ডিফাইন করব তখন আমি যখনই একটা অ্যারে নির্দিষ্ট ধরনের অ্যারে ইন্ডেক্স কল করব সাথে সাথে আমার কি হবে, শুধুমাত্র ওই অ্যারেটার যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই চলে আসবে। সাপোজ এই যে এখানে যে আমি স্টুডেন্ট নামে এখানে কি লিখলাম 0, 1, 2 লিখলাম, এই জিনিসগুলোকে বলা হয় আমার অ্যারে ইন্ডেক্স। এখন এই অ্যারে ইন্ডেক্সটা যখন আমি ডিফাইন করব তখন কি হবে, আমি যখন এই স্টুডেন্ট 1 নাম্বার যে স্টুডেন্ট থাকবে আমি যখন ওই স্টুডেন্টটাকে কল করব তখন আমার কি হবে, আমার শুধুমাত্র এই স্টুডেন্টটাই আমার শো করবে, আমার যে বাকি 2-3টা স্টুডেন্ট থাকবে এই স্টুডেন্টগুলো আমার শো করবে না। আমি যদি এখানে কোনো কিছু না বলি তাহলে কি হবে, আমার বাই ডিফল্ট এখানে কি হবে, আমার 0, 1, 2 ইন্ডেক্সটা এখানে শো করবে। আর প্রোগ্রামিং এর ভাষায় আমরা নরমালি ক্যালকুলেশন কিভাবে করি, আমরা নরমালি ক্যালকুলেশন এখানে করি 1, 2, 3 এইভাবে। বাট প্রোগ্রামিং এর ভাষায় আমি যখন কাজ করতে যাব তখন আমাকে কি করতে হবে, আমার প্রথম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমার শুরু হবে 0 দিয়ে এবং তারপরের ভ্যালুটা আমার 1 হবে, ক্রমান্বয়ে আমার 1 থেকে শুরু হবে। কারণ প্রোগ্রামিং এর যে ক্যালকুলেশনটা বা প্রোগ্রামিং এর যে হিসাবটা ওই হিসাবটা আমার শুরু হয় যে 0 থেকে। অবশ্যই আমার প্রোগ্রামিং এর ইন্ডেক্সিংটা আমি শুরু করব 0 থেকে। তো আমি যখন এখানে স্টুডেন্ট দিব অথবা আমি যখন এখানে কোনো কিছুই না বলবো তখন আমার এই ভ্যালুটা কি থাকবে, আমার এই ভ্যালুটা 0 ইন্ডেক্সে আমার এই ভ্যালুটা সেভ হবে। এখন আমি এই ভ্যালুটা কিভাবে প্রিন্ট করব, এই ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে, এই ডকুমেন্ট রাইট যে ফাংশনটা আছে, ডকুমেন্ট রাইট ফাংশনটা হচ্ছে আমার কোনো কিছু জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করার জন্য। এখন ডকুমেন্ট রাইট ফাংশনের ভিতরে যদি আমি আগে কি করতাম, জাস্ট আমি অ্যারের নামটা বলে দিলেই আমি প্রিন্ট করতে পারতাম। এখন ডকুমেন্ট রাইটের ভিতরে যদি আমি এই অ্যারের নামটা বলে দিই তাহলে কি আমার প্রিন্ট হয় কি না সেটা আমরা দেখি।
যখনই আমি ডকুমেন্ট রাইটে অ্যারের নামটা বলে দিলাম তখন আমার প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, বাট আমার একসাথে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমার তো প্রত্যেকটা ভ্যালু প্রয়োজন নেই, আমার তো ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ভ্যালু প্রয়োজন। তো আমি প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি ডিফাইন করার জন্য আমি কি বলে দিলাম, এখানে আমি আলাদা আলাদা ইন্ডেক্সিং করে দিলাম। আমার এখানে যেমন প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্ট ওয়ান, এবং আমার এখানে কি করা লাগতো, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, থ্রি এভাবে না দেওয়া লাগতো। তো এইভাবে আমি আলাদা আলাদা করে বারবার সেম লাইন না লিখে আমি কি করলাম, স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল কল করে এবং এগুলার ইন্ডেক্সিং করে দিলাম। যখনই আমার আলাদা আলাদা ভেরিয়েবল লাগবে বা আলাদা আলাদা ভেরিয়েবলের ভ্যালুগুলো লাগবে, তখন আমি কি করব, জাস্ট ওই ভেরিয়েবলের যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটা কল করে দিলেই আমার ওই ভ্যালুটা চলে আসবে। তো ইন্ডেক্সের ওই ভ্যালুটা কল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম এবং আমার জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওই জিরো ইন্ডেক্সের ভ্যালুটা লাগবে, তখন আমি কি করলাম, জিরো জিরো দিলাম। যদি জিরো দিয়ে সেভ দিই তাহলে আমার জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে জিরো ইন্ডেক্সের এই ভ্যালুটা চলে আসবে। এবং আমি এখানে কি করতে পারি, আমি এই সেম এটা আমি কপি করে এখানে আমি ওয়ান বলে দিতে পারি। আচ্ছা, এখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করে দিই, তাহলে আমাদের কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, না হলে এক লাইনে চলে আসবে। ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এখন এই যে এখন আমাদের এখানে শো হচ্ছে এই যে আমাদের প্রথম ভ্যালুটা ছিল, যে যে ভ্যালু ছিল প্রথম স্টুডেন্টের জিরো ইন্ডেক্সের আলামিন ছিল, এবং ইন্ডেক্স ওয়ানের ভ্যালুটা ছিল রাহিম। এই কারণে আমাদের দুইটা ভ্যালু এখানে চলে আসছে, আলামিন এবং রাহিম। আমি চাইলে এখানে আরো ভ্যালু, এখানে আমার ইচ্ছা মতো আমি ভ্যালুগুলো আমি কি করতে পারি, ভ্যালুগুলো এখানে আমি ডিফাইন করতে পারি। আমি কন্ট্রোল ডি দিয়ে সবগুলো ডুপ্লিকেট করে নিলাম। আমি এখানে 3 বলে দিলাম, এখানে আমি কি করে দিলাম 4 বলে দিলাম। এখানে আমি চাইলে আমার মতো এবিসি মিস্টার এক্স এই জিনিসগুলো আমি কি করে দিতে পারি, আমার মতো চেঞ্জ করে দিতে পারি। এখন আমি আমার মতো চাইলে এখানে যে কোনো ভ্যালু, এখানে 4 পর্যন্ত আছে, আমি 4 পর্যন্ত এখানে কল করতে পারতেছি। তো এই জিনিসগুলো আমার কি হচ্ছে, আরো ইজি হয়ে যাচ্ছে। আমার ভেরিয়েবলগুলো বারবার ডিফাইন না করে আমি একবার একটা ভেরিয়েবল করে এবং সেই জিনিসটাকে আমি অ্যারেতে কনভার্ট করে আমি কাজগুলো ইজিলি ইন্ডেক্সিং এর মাধ্যমে করতে পারতেছি। আর আমাদের এই অ্যারেটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে আমরা যখন কাজ করতে যাব, প্রোগ্রামে কাজ করতে যাব, কারণ আমাদের ভেরিয়েবলগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভেরিয়েবলে ডিফাইন না করে আমরা সেম টাইপের ভেরিয়েবলটাকে কি করব, একটা অ্যারেতে কনভার্ট করে আমরা অ্যারেতে রেখে এই জিনিসগুলোকে আমরা বারবার ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা কল করে কাজ করব। তো এই জিনিসগুলাই গেল আমাদের কিভাবে আমরা অ্যারে কাজ করতে যাই। এবং এখানে আমাদের কনক্যাটেনেশনটা দেখানো হয়েছে, যে এই যে কনক্যাটেনেশনটা, এই জিনিসটা তো আমরা দেখলাম যে কিভাবে আমাদের কনক্যাটেনেশনটা কাজ করে। আমরা প্লাস প্লেস দিয়ে কনক্যাটেনেশনটা করতে পারি। এখানে একটা ভেরিয়েবল ফার্স্ট নেম নেওয়া হয়েছে, ফার্স্ট নেম নিয়ে এখানে একটা ভ্যালু রাখা হইলো, এবং আরেকটা ভেরিয়েবল ডিফাইন করা, এখানে ডিফাইন করে এখানে কি রাখা হয়েছে, আরেকটা ভ্যালু রাখা হয়েছে। এবং আমার থার্ড আরেকটা ভ্যালু কল করে কি করা হলো, এখানে আমার এখানে ফার্স্ট নেম যে ভেরিয়েবলটা আছে ওই ফার্স্ট নেম ভেরিয়েবলটাকে এখানে কল করা হলো, এবং লাস্ট নেম ভেরিয়েবলটাকে কল করা হলো। এবং আমার এখানে মাঝখানে স্পেস দেওয়ার জন্য কি হলো, আমার দুটাকে কনক্যাট করে আমাকে এখানে মাঝখানে একটা স্পেস অ্যাড করে দেওয়া হয়েছে। এবং লাস্টে আমার কি করা হলো, এখানে ডকুমেন্ট রাইট দিয়ে আমার যে থার্ড ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলটাকে আমি এখানে কল করে দিলাম। এখন এই ভ্যালুটা যদি আমি দেখি, এই যে এই জিনিসটা হচ্ছে আমার এখানে স্পেসিং এর কারণে আমার এই জিনিসটা, আমি যদি এখানে স্পেসিংটা না দিই তাহলে আমার এই জিনিসটা কিভাবে একসাথে চলে আসতেছে। এবং এই জিনিসটা আমি স্পেস দেওয়ার জন্য এই জিনিসটা করলাম। আর এই ডকুমেন্ট রাইট এটা হচ্ছে আমার h2 ট্যাগ ইউজ করার কারণে আমার পরের টেক্সটটা আসলো। তো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে কি করতে পারি, আমরা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলরাও কিন্তু একভাবে এখানে কি করতে পারি, কনক্যাটেনেশনে নিয়ে আসতে পারি। আমরা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলে দুইটা ভ্যালু দিলাম, এই দুইটা ভ্যালুকে আমরা কি করতে পারি, এখানে আলাদা আলাদা ভ্যালুকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখন আমরা যদি এখানে দুইটা আলাদা আলাদা ভ্যালুকে, আচ্ছা এখানেই দেখি আলাদাভাবে, সাপোজ আমরা এখানে কি করতে পারি, আমরা একটা ভেরিয়েবলে আমরা আমাদের আগে ইনপুট, একটা ইনপুট ট্যাগের মাধ্যমে দেখি তাহলে বুঝতে পারবো ভালো। এটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের টেক্সট হচ্ছে টাইপ টেক্সট। আমরা সাপোজ প্লেস হোল্ডার দিলাম,
এন্টার ইউর নেম। এখন আমরা কনক্যাটেনেশনের মাধ্যমে কি দেখলাম, কনক্যাটেনেশনের মাধ্যমে দেখলাম যে আমরা দুইটা জিনিসকে একসাথে কনক্যাট করতে পারি। এখন আমি যদি ভ্যারিয়েবল এ ডিফাইন করে তার ভিতরে আমি কি করতে পারি, আমি স্ট্রিং এর ভিতরে অবশ্যই আমার HTML এর যে কোনো কোড আমি কি করতে পারি, রাখতে পারবো। তো আমি ভেরিয়েবলের ভিতরে কি করলাম, আমি আমার যে ইনপুট ট্যাগের যে প্রথম অংশ আছে এই প্রথম অংশটাকে আমি কি করলাম, আমার একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসলাম এবং আমি আমার আরেকটা ভেরিয়েবল নিলাম আমি বি। এই ভেরিয়েবলের ভিতরে আমি কি করলাম, আমি আমার যে সেকেন্ড পার্টটা ছিল আমার ইনপুট ট্যাগের এই সেকেন্ড পার্টটাকে আমি কি করলাম, এখানে আমি নিয়ে আসলাম। আমার এখানে দুই সেম আমার যে ইনপুট ট্যাগটা ছিল এই ইনপুট ট্যাগটাকে আমি কি করলাম, দুই ভাগে ভাগ করে নিলাম। কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট আমরা কি করতে পারি, আমরা কনক্যাটের ভিতরে একসাথে করতে পারি। তো আমি যদি এখন ডকুমেন্ট আন্ডারস্কোর WRITE ডকুমেন্ট আন্ডারস্কোর রাইট দিই, তার ভিতরে আমি কি করতে পারি, ভেরিয়েবল 1 প্লাস ভেরিয়েবল বি দুইটা কল করলাম। কল করার পরে আমি যখন এখানে এই জিনিসটা আমরা কেটে দিই, এটা লাগবে না, আর সেভ দিলাম। আচ্ছা এটা না, এটা আমি এটা না, এটা কেটে দিই। আমি যখন এখানে সেভ দিলাম আমার এখানে কিন্তু কি আসতেছে না, কোনো DOCUMENT ডকুমেন্ট রাইট, কিন্তু আমার এখানে একটা যে কোনো একটা মিসিং গেছে সিনট্যাক্স এরর। কোন সিনট্যাক্সটা আমার, আচ্ছা এই যে এখানে সিনট্যাক্স এরর গেল, আমাকে এখানে আমি আচ্ছা এই সিনট্যাক্সটা আমি সিঙ্গেল কোট দিয়ে দিই, সিঙ্গেল কোটেশন। ডকুমেন্ট রাইট ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা এখানে আরেকটা আছে আমাদের, এই যে আমার এখানে কি আসলো, আমার এখানে সিনট্যাক্স আমি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দেওয়ার কারণে এই জিনিসটা আমাদের এরর দেখাচ্ছিল। এখন আমার কি হচ্ছে, একটা ফুল ইনপুট ট্যাগ চলে আসছে, বাট আমরা কিভাবে লিখতেছিলাম, আলাদাভাবে লিখতেছিলাম। এখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি, এই যে আমরা বডির ভিতর যদি দেখি, এই যে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের পুরো ইনপুট ফিল্ডটা কি আসতেছে, সিঙ্গেল লাইনের ভিতরে একটা লাইনের ভিতরে চলে আসছে। কিন্তু আমরা এখানে কি করতেছিলাম, আমরা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলের ভিতরে নিয়ে আমরা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলে ডিপেন্ড করতেছিলাম, বাট আমাদের এটা পুরো একটা সিঙ্গেল কিসের ভিতরে চলে আসছে, সিঙ্গেল লাইনের ভিতরে চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমি এখানে এই জিনিসটা কনক্যাট করে আমি এই জিনিসটা এখানে ইউজ করছি। এখানে কনক্যাটেনেশনের কারণে আমার এখানে কি হচ্ছে, আমার পুরো জিনিসটা একসাথে চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা কনক্যাটেনেশনের মাধ্যমে করতে পারি। আমরা এখানে চাইলে শুধু ইনপুট ট্যাগ না, আমরা যে কোনো ট্যাগ চাইলে এখানে ইউজ করে আমরা যে কোনো কিছু এখানে কনক্যাট করতে পারি। কারণ আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা দুইটা জিনিস আলাদা আলাদা এখানে আলাদা আলাদা রাখা মানেই কিন্তু আমরা আলাদা আলাদা না। আমি এখানে এসে আবার দুইটা জিনিসকে একসাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো দুইটা জিনিসকে একসাথে অ্যাডজাস্ট করার পরে এই জিনিসটা কনক্যাটেনেশন হয়ে গেল। তো এই জিনিসটাই আমাদের এখানে দেখানো হয়েছে, আমরা এই জিনিসটাই এখানে দেখলাম এবং আমরা একটু আরো কিভাবে কাজ করতে পারে এই জিনিসটাই দেখব। এখন হচ্ছে আমাদের ফাংশনটা আমাদের কি, বা ফাংশন কিভাবে কাজ করে। ফাংশনটা হচ্ছে যে আমাদের এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ধরেন কোনো প্রোগ্রাম করতে পারি। সাপোজ আমি এখানে বলে দিলাম যে আমি যদি এখানে একটা রিমোট দিয়ে এসির সুইচ অফ করি, আমি রিমোটে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এসিটা অফ হচ্ছে অন হচ্ছে, বা প্রজেক্টরটা অন অফ হচ্ছে। তো ফাংশনের কাজ হচ্ছে যে কোনো প্রোগ্রাম ওকে ডিফাইন করে দেওয়া, বলে দেওয়া আমি যে প্রোগ্রাম এখানে ডিফাইন করে দিব
সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে। তো ফাংশন লেখার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ফাংশন লেখার জন্য আমাদেরকে আচ্ছা টাইম একটু শর্ট, আমরা এই জিনিসটাই এখানে কপি করে নিয়ে আসি। ফাংশন লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ফাংশন লেখার জন্য প্রথমে আমাদের এই ফাংশন নামের যে কিওয়ার্ডটা আছে এই ফাংশন নামের কিওয়ার্ডটা লিখতে হবে। ফাংশন নামের কিওয়ার্ডটা লিখে আমরা যে কোনো একটা নাম দিব, এখানে আমরা এবিসি যে কোনো কিছু দিতে পারতাম। আমরা যখন ফাংশন নামের কিওয়ার্ডটা লিখব সাথে সাথে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে। যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিব, কোনো কিছুর শেষে যখনই আমরা দেখব যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আছে, তার মানে এটা একটা ফাংশন। আমরা যেমন অ্যালার্টটা দেখলাম, অ্যালার্টের শেষে আমাদের কি ছিল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ছিল, তার মানে অ্যালার্টটা একটা ফাংশন। এখন আমরা যে এখানে এবিসি দিলাম, এই এবিসিটাকে আমরা বিল্ড ইন ফাংশন, মানে এটাকে আমরা কি করলাম, আমরা নিজেরা বিল্ড করে নিলাম আমাদের নিজেদের কাজের সুবিধার্থে। আমরা এখানে সাম দিয়েছিলাম কারণ আমরা এখানে যোগ করতেছিলাম বা সামেশন করতেছিলাম, এখানে সাম দিলাম। এখন জাভাস্ক্রিপ্ট কি করছে, কোনো কিছু প্রিন্ট করার জন্য বা অ্যালার্ট আকারে শো করার জন্য অ্যালার্ট একটা ফাংশন ক্রিয়েট করে দিছে। এই জিনিসটাকে বলা হয় ডিফাইন্ড ফাংশন বা বিল্ড ইন ফাংশন। এই জিনিসটা বিল্ড ইন ফাংশন। অথবা আমরা ডকুমেন্ট কিওয়ার্ডের সাথে ডব্লিউআরআইটি ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এখানে প্রিন্ট করতে পারতেছি। এই জিনিসগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন। আর এই জিনিসটা হচ্ছে সাম, আমরা যে ফাংশনটা এখানে কল করলাম, সামটা হচ্ছে আমার কি, সামটা হচ্ছে আমার সরি এলোমেলো হয়ে গেল নাকি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রি ডিফাইন্ড ফাংশন, এটা হচ্ছে আমাদের সরি এক জিনিস হচ্ছে বিল্ড ইন ফাংশন, এটা হচ্ছে ডিফাইন্ড ফাংশন, কারণ এই জিনিসগুলো আমরা ডিফাইন করতেছি। আর ফাংশনটা লেখার পরে অবশ্যই আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ করতে হবে। এবং আমাদের যতগুলা ফাংশন আমরা লিখব সবগুলো আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা যা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের আমাদের ভিতরেই লিখতে হবে। আমরা যত কিছুই লিখি না কেন আমাদের সব কিছু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখন আমরা কি করলাম, এই যে আমরা তো জানি যে আমরা দেখছি যে ভেরিয়েবল কিভাবে ডিফাইন করে। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এ, তারপর আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম বি, এবং আমরা সি তে দুইটা ভেরিয়েবলকে কি করছি, আমরা এখানে সি তে দুইটা ভেরিয়েবলটা আমরা যোগ করে দিছি। এখন আমি এখানে কি করলাম, আমি এখানে কনক্যাটেনেশনের ভিতরে দেখাতে চাচ্ছি আগে। আচ্ছা আগে আমরা রেজাল্টটা দেখি, তারপরে আমরা বুঝতে আমাদের জন্য ইজি হবে। এই যে আমাদের এখানে রেজাল্ট আসছে 15, রেজাল্ট 15 কিভাবে আসছে, আমাদের 5 এবং 10 যোগের পরে কিভাবে আসলো, আমার এই যে আমি কনক্যাটেনেশনের মধ্যে রেজাল্ট লেখাটা লিখে আমি সিটা যে আমার সি ভেরিয়েবলটা আছে, কারণ সির ভিতরে আমি কি করছি এই দুইটাকে যোগ করে দিছি, এই কারণে সি ভেরিয়েবলটা এখানে আমি লিখে দিলাম এবং আমি তার ভিতরে একটা ব্রেক ট্যাগ নিয়ে নিলাম। আমি যদি এই জিনিসগুলো না লিখতাম তাহলে কি হতো, তাহলে আমার রেজাল্টটা আসলো। আর আমি যদি এখানে ফাংশনটা লিখি তাহলে কি আমার ফাংশনটা কাজ করবে না, আমি যদি শুধু এখানে ফাংশনটা লিখে দিই তাহলে আমার ফাংশনটা কাজ করবে না। কেন কাজ করবে না, আমার এখানে যখন ফাংশনটা লিখে কমপ্লিট হয়ে যাবে, ফাংশন মানে হচ্ছে কি আমি একটা জিনিস এখানে স্টোর করে রাখতেছি, আমি কোনো কিছু এখানে স্টোর করে রাখলাম। এই যে এই ভেরিয়েবলগুলো আমি বারবার এখানে, আমি যদি ফাংশন না লিখে ভেরিয়েবলগুলো যোগ করতে যাইতাম, সাপোজ আমি এ নামে একটা ভেরিয়েবল এখানে কি করলাম 5 কল করলাম এবং বার ভেরিয়েবলটা আমি এখানে কি দিলাম বি দিলাম, বি দিয়ে আমি এগুলা আমি আবার কত দিলাম 5 দিলাম। এখন আমি যদি এই জিনিসগুলা ডকুমেন্ট রাইট করি, ডকুমেন্ট রাইট দিয়ে এ প্লাস বি দিই, তাহলে আমার এই জিনিসটা কি হচ্ছে, আমার এই জিনিসটা এখানে ইতে যোগ হচ্ছে। বাট আমি যখন আবার যোগ করতে যাব তখন আমার কি করতে হবে, এই সম্পূর্ণ কোডটা কপি করে আমার আবার এই জিনিসটাকে আবার রান করতে হবে আবার যোগ করার জন্য। তো এই জিনিসটা আমার বারবার না করে আমি চাইলে কি করতে পারি, এই জিনিসটা একটা জায়গায় আমি স্টোর করে নিতে পারি। এই স্টোর করার জন্য আমি কি করব, আমার ফাংশনটা কল করে ফাংশনের ভিতর যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো আমি রেখে দিব এবং এর ভিতর আমি কি করলাম ডকুমেন্ট রাইট দিয়ে আমি প্রিন্ট করে দিলাম। এখন তারপরেও আমার এই জিনিসটা কি হবে না, আমার এই জিনিসটা প্রিন্ট হবে না বা রান হবে না। কেন রান হবে না, কারণ আমি যখন এই ফাংশনটা শেষ করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তার বাইরে আমি যে ফাংশনের নামটা ডিফাইন করছি এই ফাংশনের নামটা কি করতে হবে বা ফাংশনটা
কল করতে হবে। যখনই আমি ফাংশনটা কল করব তখনই কি হবে, আমার এখানে ফাংশনটা ভ্যালুটা শো করবে। আমি যদি এই ফাংশনটা আবার কল করি, কপি দিয়ে আমি যদি আবার কল করি, যতবার আমি কল করব আমার এই ভ্যালুটা ততবার শো করবে। এখন আমি এই জিনিসটা দেখানো, এখন এখানে যদি আমি ব্রেক ট্যাগটা ইউজ করে দিই, আমি যদি এখানে ব্রেক ট্যাগটা ইউজ করি তাহলে প্রত্যেকটা লাইনের ভিতরে লাইন ব্রেক থাকবে। আমি যতবার ইচ্ছা ততবার আমি কি করতে পারি, আমার ফাংশনটা কল করতে পারতেছি। আমার বারবার আর ভেরিয়েবলগুলা কি করতে হচ্ছে না, আমার বারবার আর ভেরিয়েবলগুলা আমার ডিফাইন করতে হচ্ছে না। আমি সেম ওয়েতে যতবার ইচ্ছা আমি ভেরিয়েবলগুলো এখানে আমি নিয়ে নিতে পারতাছি। তো আমার আর কোনো কি হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। এখন আমি চাচ্ছি যে আমি এই ভেরিয়েবলগুলো এখানে যে আমার ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি এখানে, তো আমার সেম ভ্যালুই বারবার কি হচ্ছে, সেম ভ্যালুগুলো এখানে শো হচ্ছে। আমি চাচ্ছি যে না, আমি সেম ভ্যালুগুলো এখানে শো করব না, আমি আমার মতো করে ভ্যালু দিয়ে এখানে আমি ক্যালকুলেশনটা দিব। তো আমার এখানে তো আমি ডিফাইন করে দিচ্ছি, আমি বারবার ক্যালকুলেশনগুলো করতেছি, সেটা আমার সুবিধা হচ্ছে। বাট আমি আমার ইউজার থেকে কোনো কিছু ইনপুট নিতে চাচ্ছি, তো এই ইনপুটগুলো কি করতে পারছি না, আমি এখানে আমার ইনপুটগুলো দিতে পারতেছি না। তো এই ইনপুটগুলো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ভেরিয়েবলটা যখনই আমরা কল করব এই ভেরিয়েবলের সাথে কি করতে হবে, আমাদের এখানে আমাদের যে আমরা ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো আমাদের যে ফাংশন আছে ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলগুলো ডিফাইন করে দিতে হবে। এই ভেরিয়েবলগুলো ডিফাইন করে দেওয়াকে বলা হয় আমার প্যারামিটার। তার মানে আমি এই ফাংশনের ভিতরে এই প্যারামিটারটা পাস করে দিলাম। এখন আমি যখন এই ফাংশনের ভিতরে আমার প্যারামিটারটা পাস করে দিলাম, তখন তারপরে যখনই আমি আমার এই ফাংশনগুলো কল করব, আমি চাইলে কি করতে পারি, আমার ভ্যালুগুলা আমার মতো করে আমি চেঞ্জ করতে পারি। আমি যখন 5 দিলাম, এই 5টা আমার এর জন্য নিয়ে নিল। এখন আমি যখন আবার 5 দিলাম অথবা আবার অন্য কোনো যে ভ্যালু দিলাম, এটা আমার বি এর জন্য নিয়ে নিল। এখন আমি যদি এই ফাংশনটা এই ফাইলটা রান করি তাহলে আমার এখানে কত রেজাল্ট কত আসলো, 25 চলে আসলো। বাট আমি যদি আবার এই ফাংশনটা আবার কল করে এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে 50 করে দিই, তাহলে কি হচ্ছে, আমি যদি আবার রান দিই তাহলে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি আমার ফাংশনের ভিতরে কি করলাম, ফাংশনের ভিতরে আমি আমার প্যারামিটারটা পাস করে দিলাম। প্যারামিটারটা পাস করে তার ভিতরে আমি আমার ইউজার থেকে আমি ভ্যালুগুলা র্যান্ডমলি আমি কি করতে পারতেছি, নিতে পারতেছি। র্যান্ডমলি ভ্যালুগুলো নিয়ে আমি আমার ইচ্ছে মতো আমার ভ্যালুগুলো এখানে ডিফাইন করতে পারতেছি। আমি যদি এখানে বলে দিই 20 50, তাহলে আমার মতো করে এখানে আমার ভ্যালুগুলা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি করতে পারি, আমরা প্যারামিটার পাস করার মাধ্যমে আমাদের এই ফাংশনের ভিতরে আমরা আমাদের ইজিলি ইউজার থেকে বা আমরা নিজেরা আমাদের মতো করে ফাংশনগুলা দিতে পারি। বাট এখানে যখন আমরা আমাদের ফাংশনগুলা রান করব তখন কিন্তু আমাদের ভ্যারিয়েবলে আমাদের ভ্যালুগুলা ডিফাইন করা থাকে। বাট যখনই আমরা আমাদের এখানে প্যারামিটারটা পাস করে দিলাম তখন কিন্তু আমাদের কি করা লাগতেছে না, আমাদের ভ্যারিয়েবলগুলা পাস করা লাগতেছে না। তো তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা তো এখন আমরা যে জিনিসটা দেখব এই জিনিসটাকে আমরা স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট বা কন্ডিশন বলতে পারি। কন্ডিশনটা কেমন, সাপোজ আমরা যখন রেজাল্ট চেকে দেখি, এই রেজাল্ট চেকে বলা হয় যে আমরা যেমন আমাদের এইতে বাংলাদেশে একটা যে রুলস আছে পাশের জন্য যে 33 পাইলে পাস, আমরা রেজাল্টটা যখন ক্যালকুলেশন করি যে হিসাব করি কেউ কি 33 পাইলো কিনা, যে 33 যদি সে পায় তাহলে সে পাস, আর যদি 33 না পায় তাহলে সে ফেল। এই জিনিসগুলা কিভাবে করে, এটা হচ্ছে কন্ডিশন, যে তুমি যদি 33 পাও তাহলে তুমি পাস, আর যদি তুমি 33 না পাও তাহলে তুমি ফেল। তো এই জিনিসটাই করা হয়, এই জিনিসটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ এলস স্টেটমেন্ট। কন্ডিশন মানেই হচ্ছে ইফ, ইফ 33 যদি তুমি পাও তাহলে তুমি পাস, এলস যদি তুমি 33 না পাও তাহলে তুমি ফেল। যেমন এখানে আমাদের বলা হয়েছে যে একটা ভেরিয়েবল আমরা কল করলাম, ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ভ্যালু নিলাম, অথবা আমরা এই জিনিসটা এখানে দেখি, আমাদের টাইম খুবই সংকীর্ণ, আমরা এই জিনিসগুলো এখান থেকে কপি করে নিই। এই যে এখানে আমি একটা নাম্বার নিলাম যে
ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম নাম্বার নামে, যে নাম্বার হচ্ছে 40 এবং আমি 40 এবং আমি একটা পাস নামে আরেকটা ভেরিয়েবল কল করলাম, এই পাসটা দিলাম আমি 33 এবং আমি এখানে বলে দিলাম যে ইফ নাম্বার গ্রেটার দেন 33, অথবা আমি এখানে ভেরিয়েবলের নামটাও বলে দিলাম ইফ নাম্বার গ্রেটার দেন 5। তাহলে এখানে যদি নাম্বার গ্রেটার দেন 5 হয় তাহলে ডকুমেন্ট দ্যাট ইউ আর পাসড, এবং যদি এটা না হয় তাহলে কি হবে, ইউ আর ফেল। আমি এখানে নাম্বার বলে দিতে পারি যে 30, বা আমি যদি এখানে বলে দিই নাম্বার, এখানে আমি 5টা 33 বলে দিলাম। আমি যদি এখানে নাম্বারটা বলে দিই যে নাম্বার 45, যদি নাম্বারটা 45 এর উপরে হয় তাহলে তুমি পাস, আর নাম্বার যদি 45 এর নিচে হয় তাহলে তুমি ফেল। তো এখানে রেজাল্টটা কি আসতেছে, ইউ আর ফেল। বাট আমি যদি এখানে 45 না বলে আমি যদি এখানে 33 বলে দিই তাহলে কি হচ্ছে, এখানে ইউ আর পাসড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলা কন্ডিশনগুলা কিভাবে আসতেছে, আমার এই কন্ডিশনগুলো আমি এই কন্ডিশনগুলো এখানে একটা কন্ডিশন ইফ ফাংশনটা কল করলাম। আমরা অবশ্যই জানি যে আমরা যখনই ফাংশন কল করব তখনই আমাদের কি কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের কি কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, আমাদের যতগুলা ফাংশনের যত কাজ থাকবে সবগুলা করব। আর আমরা যখনই কোনো লজিক দেখব, কন্ডিশনাল লজিক লিখব, লজিকটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তো আমাদের এখানে ভেরিয়েবলটা ছিল নাম্বার, আমি নাম্বার ভেরিয়েবলটা এখানে নিয়ে এখানে বলে দিলাম। এবং আমরা যখন কন্ডিশন দিব, কন্ডিশনটা কি দিব, হয় আমাদের যে পাস মার্ক আছে পাস মার্ক থেকে বেশি হবে বা কম হবে। আমি বলে দিলাম যে নাম্বার গ্রেটার দেন, আমি ভেরিয়েবলটাও কল করে দিতে পারি, নাম্বারটা যদি আমার ভেরিয়েবল থেকে বেশি থাকে তাহলে তুমি কি, এখানে আমি ডকুমেন্ট ডট রাইট করে দিলাম, ডকুমেন্ট রাইট ইউ আর পাস। আচ্ছা, এখানে আমরা এখানে বলে দিলাম যে তুমি যদি ইফ এটা যদি তোমার হয় তাহলে তুমি পাস। এখন আমি যদি ইফ দিয়ে শুধু কন্ডিশনটা রান করে দিই তাহলে আমার কন্ডিশনটা কিভাবে হচ্ছে, কারণ যদি ও 30 এর উপরে বা আমার নাম্বারের যে পাশের যে ভ্যালুটা আছে, আমি পাশের ভ্যালুটা সাপোজ 45 করে দিলাম, এখন আমার তো এই পাশের থেকে এটা ক্রস করলো না, তাহলে যদি এটা নাম্বারের ভ্যালুটা যদি পাশের ভ্যালু থেকে বেশি না হয় তাহলে কি হবে, এটা করার জন্য আমার কি লিখতে হবে, এলস লিখে দিতে হবে। এলস লিখে আমাদের আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এটার ভিতরে আমার লিখে দিতে হবে, কারণ এখানে তো আমার কন্ডিশন নাই। আমার এই কন্ডিশনটা যদি পাস হয়ে যায়, ও যদি এই কন্ডিশনটা পাস করতে পারে, তার মানে এই কন্ডিশনটা যদি ও কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু এই রেজাল্টটা আমার শো করবে। আর যদি এই কন্ডিশনটা আমার পাস না করতে পারে তাহলে ভ্যালু যেটাই হোক, আমার এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয় তাহলে তুমি ফেল। আমি এখানে কি বলে দিলাম, আমি এইটা কপি করে জাস্ট এখানে বলে দিলাম ইউ আর ফেল। কি হচ্ছে, আমার ভেরিয়েবলটা নিচ্ছে না। নাম্বার 45 if 33, কন্ডিশনটা তো সবই ঠিক আছে, বাট ভুল হচ্ছে কোথায়, ইফ নাম্বার গ্রেটার দেন 33 ইউর পাস, এলস। আচ্ছা, ও হ্যাঁ, আমরা এখানে ভুল করেছি। আমাদের যেহেতু এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট, আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট আবার দিই, আরে আবার আসলো, আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে আমাদের কন্ডিশনটা এভাবে হয়ে যাচ্ছে যে এলস
ইফ আমাদের কন্ডিশনটা এভাবে হয়ে যাচ্ছে, এটা আমাদের পরবর্তীতে আসবে। এই কন্ডিশনটা আমাদের, কারণ এখানে আমাদের কন্ডিশনটা শেষ, আমাদের লজিকটা শেষ, এই কারণে আমাদের কি করতে হবে না, আমাদের এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট আসবে না। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম না। এখন আমরা এখানে যদি রান দিই তাহলে কি আসতেছে, ইউ পাস ইন দ্য এক্সাম। আমাদের অবশ্যই এই ভ্যালুটাও নিবে। এই যে আমি যখন এখানে বললাম যে আমি এখন এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে কি করে দিলাম, আমি যদি এখানে 30 করে দিই তাহলে কি হচ্ছে যে নাম্বারের ভ্যালুটা যদি পাশের ভ্যালু থেকে বেশি হয় তাহলে তুমি এক্সামে পাস করছো, আর যদি কম হয় তাহলে তুমি এক্সামে ফেল করছো। তো এই যে আমি যখন ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, আমি যদি এখানে ভ্যালুটা 40ও করে দিই তাহলে কি হচ্ছে, তাহলেও আমার রেজাল্ট ফেল দেখাবে। কেন ফেল দেখাবে, কারণ আমি বলে দিলাম যে নাম্বারের ভ্যালু কি থেকে বেশি হতে হবে, এখান থেকে আমার যে এইতে পাশ থেকে আছে পাশ থেকে বেশি হতে হবে। আমি যদি এখানে বলে দিতাম যে নাম্বারের ভ্যালু পাশ থেকে বেশি অথবা সমান হতে হবে, তাহলে কি হতো, আমার এই জিনিসটা কি হতো, আমার কাজ করতে। এখন আমি যেহেতু এই জিনিসটা সমান হয় নাই, তাহলে আমার এই জিনিসটা কি হবে না, কাজ করবে না। আমি যদি এখানে বলে দিই নাম্বারের ভ্যালু বেশি অথবা সমান, তাহলে দেখি তাহলে আমার কি হতে হবে, তাহলে আমার পাস। কারণ আমি এখানে কি বলে দিলাম, আমি এখানে দুইটা লজিক বললাম। একটা প্রথম লজিকে বললাম যে এটার ভ্যালু বড় হতে হবে, পাশের ভ্যালু থেকে নাম্বারের ভ্যালুটা বড় হতে হবে, এবং সেকেন্ড লজিকে বললাম যে পাশের ভ্যালুটা থেকে নাম্বারের ভ্যালুটা সমান হলেও চলবে। তার মানে তুমি যদি 40 পাও অথবা 40-এর বেশি পাও তাহলে তুমি পাস, আর না হলে তুমি ফেল। এই কারণে আমার এখানে কি আসছে, ইউ পাস ইন দ্য এক্সাম। তো সেম এই জিনিসটাই আমাদের এই লজিকে দেখানো হয়েছে। প্রথমে এই ভ্যালুটায় আমরা যদি এই জিনিসটা প্রিন্ট করি, এই যে দ্য নাম্বার উই প্রিন্ট ইজ নট 10। কেন 10 দেখাচ্ছে না, কারণ আমি বলে দিলাম ভ্যালু 1 ইকুয়াল টু 10, এবং ইফ ভ্যালু 1 ইকুয়াল, আমরা যখনই এটা সমান করতে যাব তখন আমাদের কি করতে হবে, ডাবল ইকুয়াল সাইন দিতে হবে। মানে ডাবল ইকুয়াল সাইন দিয়ে আমাদেরকে বুঝাতে হবে যে মানে আমরা এখানে ইকুয়াল কন্ডিশনটা যখন অ্যাপ্লাই করতে চাইতেছি, এখানে যখন আমরা বড় বা গ্রেটার দেন কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইতেছি তখন আমরা সিম্পলি একটা গ্রেটার দেন সাইন দিলেই হচ্ছে। বাট আমরা যখন ইকুয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে যাব, নর্মালি আমরা ভেরিয়েবল ডিফাইন করার সময় আমরা সিঙ্গেল ইকুয়াল সাইন ইউজ করছি, বাট আমরা যখন লজিকে ইকুয়াল করতে যাব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, ডাবল ইকুয়াল সাইন ইউজ করতে হবে। যে আমার ভ্যালু ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে 10, আর ভ্যালু যদি 12 হয় তাহলে কি হচ্ছে, আমরা যে ভ্যালুটা প্রিন্ট করতেছি তাহলে ওইটা হচ্ছে আমাদের 10, আর যদি আমাদের ভ্যালুটা 12 না হয় তাহলে এই ভ্যালুটা 10 না, কারণ আমাদের ভ্যালু এটা 12 দেওয়া আছে, তার মানে এই ভ্যালুটা কি 10 না। তো এই কারণে এই জিনিসটা ডিপেন্ড করছে। আর এই জিনিসটা আমরা দেখলাম, আচ্ছা এই জিনিসটা আমরা এখান থেকে কেটে দিই। তারপরে আমাদের এই লজিকটা আসতেছে এলস, আচ্ছা এই লজিকটা আমরা এখানে দেখতে পারি। এই লজিকটা হচ্ছে যে আমরা যে তখন প্রম পি আর ও এম পিটি পিটি প্রম্পট হবে, হ্যাঁ আমরা যখন তখন প্রম্পটটা ইউজ করছি, প্রম্পটার মাধ্যমে কি করতে পারি, আমরা ইউজার থেকে ভ্যালু ডিফাইন করতে পারি। আমার নাম্বারটা যদি 5 থেকে বেশি হয়, আমি যখন এই প্রম্পটটা ইউজ করলাম তখন যখন আমি রিফ্রেশ দিলাম আমার থেকে কি নিচ্ছে, একটা ভ্যালু নিচ্ছে। আমি যখন এই ভ্যালুটা 20 দিলাম, আমি যদি এন্টার দিই তাহলে ইউ আর ফেল। আমি যদি আবার এই ভ্যালু, আরে এটার এই রিফ্রেশটা দিই, এখানে যদি 50 ডিফাইন করি তখন ইউ আর পাস ইন দ্য এক্সাম। এটা কিভাবে আসতেছে, এটা আমার প্রম্পটের মাধ্যমে আসতেছে। তার মানে আমি ভ্যালুটা এখানে ডিফাইন না করে আমি কি করতেছি, আমার ইউজার থেকে যে ভ্যালুটা আছে ইউজার থেকে আমি ভ্যালুটা নিয়ে এখানে আমার ভ্যালুটা ডিফাইন করে দিতেছি। এবং আমি যদি এখানে আরেকটা ভ্যালু কনসিডার করি, যে আমি আরেকটা কন্ডিশন কনসিডার করি, এই যে এখানে আমরা যে কন্ডিশনটা ডিফাইন করলাম, এই যে ইফ এর পরে আবার ইফ এলসটা যে ডিফাইন করলাম, এটা কোথায়, এই যে এলস ইফটা এখানে যে ডিফাইন করলাম, এই এলস ইফটা আমরা এখানে ডিফাইন করতেছি। এই এলস ইফটা আমি এখানে বলে দিতে পারি, এই যে এলস ইফ এখানে কিন্তু আমাদের তখন কন্ডিশন কি হয়ে যাচ্ছে, কন্ডিশন 3টা হয়ে যাচ্ছে, যে মাল্টিপল কন্ডিশন হয়ে যাচ্ছে। দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতেছি। প্রথম কন্ডিশনে বললাম যে যদি তুমি নাম্বার থেকে বেশি হও তখন তুমি কি করবা, তুমি পাস করবা। আর এখানে আরেকটা বলে দিলাম যে নাম্বার এখানে কত আছে, এখানে আমি বলে দিলাম নাম্বার থেকে বেশি কত,
আমার এখানে নাম্বার 40 দিলাম, নাম্বার থেকে বেশি, এবং আমি এখানে আরেকটা দিতে পারি আমার নাম্বার, আমার এখানে আমি 5 না দিয়ে আমি নাম্বার দিলাম প্রফট, আমার এখানে এ দিলাম। আমি তোমার বলে দিলাম যদি আমার এর ভ্যালু আমি দিলাম 70। আমি এখানে বলে দিলাম নাম্বার থেকে যদি ছোট হয় তাহলে পাস ইন দ্য এক্সাম, এবং নাম্বার থেকে যদি কি হয় বড় হয় তাহলে ইউ গেট জিপিএ এ। আমি এখানে কি বলে দিলাম, আমি নাম্বারটা বলে দিলাম, এখানে আমি নাম্বারটা বলে দিলাম 40। আমি নাম্বারটা 40 বলে দিয়ে এখানে বললাম নাম্বারটা যদি 5 থেকে ছোট হয় তাহলে কি হচ্ছে, আমার নাম্বারটা যখন 5 থেকে ছোট হচ্ছে সিম্পলি এক্সামে পাস করছে এই রেজাল্টটা প্রিন্ট আউট করবে। আর যদি আমার এখানে এ দিতে হবে, আমি এখানে এটা এ করে দিলাম, এখানে পাস না হয়ে এখানে এ আসবে। যখন আমার নাম্বারের ভ্যালুটা এ থেকে কি হবে, এ থেকে ছোট হবে, তখন আমার কি হবে, আমার রেজাল্টটা আসবে যে ইউ পাস ইন এক্সাম ছোট। আর আমার যখন নাম্বারের ভ্যালু থেকে বড় হবে তখন কি আসবে, আমার এখানে রেজাল্টটা আসবে যে ইউ গট এ। এই যে আমার নাম্বারের ভ্যালুটা কি আসতেছে এ থেকে ছোট, এই কারণে আমার কি আসতেছে ইউ পাস ইন এক্সাম। আমি যখন নাম্বারের ভ্যালুটা সাপোজ এখানে 80 করে দিলাম তখন এখানে কি আসতেছে, এখানে ইউ গট জিপিএ এ আসতেছে। তার মানে এখানে আমি কয়টা, এখানে আমি মাল্টিপল কন্ডিশন ইউজ করলাম। মাল্টিপল কন্ডিশনে কি বলে দিলাম, এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। আমার প্রথম কন্ডিশন যদি পাস করে ফেলে বা পাস হয়ে যায় তাহলে কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনে আর যাচ্ছে না। 5টা মিনিট আঙ্কেল। আমার যখন প্রথম কন্ডিশন, হ্যাঁ আমার প্রথম কন্ডিশনটা যখন পাস করে নিবে তখন কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনটা আর রান হবে না। কিন্তু আমার যখন সেকেন্ড কন্ডিশনটা আমার ফার্স্ট কন্ডিশনটা যখন পাস করতে পারবে না তখনই কি করবে, আমার সেকেন্ড কন্ডিশনে রান করবে। আর আমার যদি যখনই প্রথম কন্ডিশনটা পাস করে নিবে তখন কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনে আর আসবে না। এই জিনিসটা আমরা এখানে প্রম্পটের মাধ্যমেও PROMPT প্রম্পটের মাধ্যমে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। আমরা যখন প্রম্পটের মাধ্যমে দিব তখন আমাদের কাছে এখানে ভ্যালু চলে আসবে। আমরা যখন এখানে ভ্যালু 15 দিলাম তখন কি হচ্ছে, আমার এখানে পাস ইন এক্সামিনেশন দিচ্ছে। আর আমি যখন এখানে 71 দিচ্ছি তখনও আমার এখানে ভ্যালুটা কত আসতেছে, জিপিএ এ আসতেছে। আর এখানে আমরা চাইলে আমরা এখানে ইকুয়ালটাও বলে দিতে পারি। ইকুয়ালটা বলে দিলে কি হবে, আমি যদি 70ও পাই, কেউ কোনো স্টুডেন্ট যদি 70ও পায় তাহলেও কি আসতেছে, তাহলেও আমার যে সেকেন্ড রেজাল্টটা আসতেছে এই সেকেন্ড রেজাল্টটাও আমার শো করবে। তো এই গেল আমাদের ফাংশনের কাজ, যে আমরা ফাংশন কিভাবে করতে পারি এই ফাংশন। এবং এখন আমরা ছোট্ট একটা জিনিস দেখবো, এটা দেখলে আমাদের শেষ। সেটা হচ্ছে যে আমরা ইন্টারনাল এবং ইনলাইন জাভাস্ক্রিপ্টটা দেখলাম, কিন্তু আমরা কিভাবে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা আমরা লিংক করতে পারবো, এই এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা কিন্তু আমরা এখনো দেখি নাই। এখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লিংক করার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা এখানে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। আমাদের এখানে জেএস একটা ফোল্ডারের ভিতরে index.js, আমরা যেমন সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করতাম, আমাদের সিএসএস এর ক্ষেত্রে ফাইলের নেম থাকতো style.css। এখানে স্টাইলটা কিন্তু আমরা যে কোনো নামে দিতে পারি, স্টাইল না দিয়েও কিন্তু আমরা এবিসিও দিতে পারি, বাট সিএসএসটা আমাদের ম্যান্ডেটরি দেওয়া লাগবে। সেম ভাবে আমরা যখন জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল ক্রিয়েট করতে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের ফাইলের নামের শেষে অবশ্যই এক্সটেনশনটা জেএস দিয়ে নিতে হবে। আমরা যখনই জেএস দিয়ে ফাইলের নামটা লিখবো, এখন আমার এই ফাইলে যখনই আমি কি করতে যাব, যখনই আমি জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করতে যাব, আমরা বুটস্ট্র্যাপে যেভাবে জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করছি সেম সেভাবে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের এখানে এসআরসি বলে দিতে হবে। এসআরসি বলে আমাকে কি করতে হবে, এসআরসি বলে আমাদের ফাইল পার্টটা এখানে ডিফাইন করে দিতে হবে। আমি এসআরসি বললাম, এসআরসি বলে আমি জাভাস্ক্রিপ্ট আমার জিএস ফোল্ডারের ভিতরে আছে, কারণ আমার index.htmlটা আমার ক্লাস 8 এর ভিতরে আছে এবং তার ভিতরে জেএস ফোল্ডারটা আছে, তার ভিতরে index.js নামে ফাইলটা আছে। এখন আমি জেএস ফোল্ডারটা নিলাম, তার ভিতরে index.js ফাইলটা নিলাম। এখন তার ভিতরে আমি যাই index.js এর ভিতরে আমি যাই লিখবো সেটাই আমার কোথায় শো করবে, আমার এই যে index.html এ
আমার চলে আসবে। এখানে যদি আমি ডকুমেন্ট রাইটটাও লিখি তাহলেও আমার কি হবে, ডকুমেন্ট রাইটটা এখানে আমার শো করবে। কেন শো করবে? কারণ আমার এই জিনিসটা এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টের সাথে এইটা আমার লিঙ্ক হয়ে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের জাস্ট এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট। আমরা চাইলে যখন আমাদের HTML ফাইলটা অনেক বড় হয়ে যাবে, এখানে আমরা ছোট ছোট এক্সাম্পল নিয়ে কাজ করছি, এই কারণে আমরা কি করলাম, আমরা ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। যখনই আমাদের HTML অনেক বড় একটা আমরা কি করতে যাব, প্রজেক্ট করতে যাব, আমাদের অনেকগুলো জাভা স্ক্রিপ্ট ফাইল থাকবে, তখন কি করব, আমরা জাস্ট এই ফাইলটাকে কানেক্ট, এখানে লিঙ্ক আপ করে দিয়ে আমরা কি করতে পারি, এখানে এটাকে কাজ করতে পারি। আমরা যদি এটাকে হেডারের মধ্যেও দিই তাহলে কিন্তু এই ফাইলটা কাজ করবে, বাট আমাদের রুলস বা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমাদের যে বডি আছে, বডির ঠিক উপরে হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের ফাইলগুলোকে লিঙ্ক আপ করানো। আমার চাইলে জাভা স্ক্রিপ্টের আরও অনেকগুলো ফাইল থাকতে পারে, তো সব ফাইলকে আমি কি করব, বডির উপরেই লিঙ্ক আপ করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এই পর্যন্ত।